আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাসাহাসি করা যাবে না, এটা পড়তে বাধ্য হইছি, ঠিক আছে। গিফট করছে একজন, আমি কিনি নাই কিন্তু। সাপোর্ট করি ব্রাজিল। আমার স্যারে গিফট করছে, বলছে এটা আজকে পড়বা, ঠিক আছে, এই জন্য আমি নিজেই টাকা দিয়ে কিনে নাই। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা, শুরু করা যাক। নারী শিশু নির্যাতন দমন আইনটা একজন ডিভিশন দিবেন, কে দিবেন বলেন? পারবেন? নারী শিশু অধ্যাদেশ, নারী শিশু নির্যাতন দমন আইনটা কে কে পারবেন হাত উঠান। নারী শিশু আইন পারবো। বলে দিলে হবে না কিন্তু, আমি ভুলে গেছি। আমি কয়েকদিন রিভিশন দিই নাই, ভুলে গেছি। নারী শিশু নির্যাতন দমন আইন 2026 হিসেবে অভিহিত হবে এক ধারায়, তাই না? দুই ধারার সংজ্ঞা সমূহ। দুই এর ক হলো অপরাধ। আমি মেসেজ অপশনটা চালু রাখতেছি, যেখানে আমি কি হব, পারবো না, আপনারা আমাকে সাপোর্ট দিবেন, ঠিক আছে? একটু বলবেন। ওকে। নারী শিশু নির্যাতন দমন আইনের 2 এর ক অপরাধ, খ হলো অপহরণ, গতে হলো আটক, ঘতে হলো, লাগবে না, উমতে হলো দর্শন। উমতে হলো কি? দর্শন। আচ্ছা, ঠিক আছে, 7 আপ, অসুবিধা নাই। এখন ক্লাসে ঢুকে গেছি আমরা, ঠিক আছে, এখন এখন অন্য বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ নেই। আমার কাছে কিন্তু জার্সি আর্জেন্টিনার একটা আছে। ওইটা ওইজনে গিফট করছে, ঠিক আছে। কিন্তু সাপোর্ট করি আমি ব্রাজিল, কিন্তু সেরা প্লেয়ার মেসি। ঠিক আছে, এটা সবার হিসাব একই রকম। যে যে দল যে দলে সাপোর্ট করে না কেন, কিন্তু তারকা হিসেবে ফুটবল খেলা আমি এমনি আসলে খেলাধুলার বিষয়টা একটু ভিন্ন রকম। ইসলামিক দৃষ্টি থেকে গভীরে দেখলে বলে জায়েজ নাই খেলাধুলা, কিন্তু তারপরেও আহ, যদি বা আমরা যেভাবে বলি যে, যদি বলে ফুটবল প্লেয়ারের ভিতরে সেরা প্লেয়ার কে, তাহলে মেসি, এটা নিঃসন্দেহে সবার স্বীকার করতে হবে, তাই না? এই জায়গায় এক থাকবেন, বা এক না হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ওকে। আমি বলতেছি আহ, যে আমার একটু ক্লাসের সূচিটা দেওয়ার সহযোগিতা করবেন। সবাই লিখলে আমিও ক্লাস আগাইতে পারবো না। নারী শিশু নির্যাতন দমন আইনের 2 এর হলো ধর্ষণ, চতে হলো নবজাতক শিশু যার বয়স 40 দিনের কম, তাই না? 2 এর ছতে হলো নারী, যে কোনো বয়সের নারীকে বোঝাবে। বর্গীয় জ হলো মুক্তিপণ, নাকি? জ, মুক্তিপণ। বন্ধই করতে হবে। বন্ধ না করলে ক্লাস চালানো যাবে না আপনারা। আচ্ছা, নারী শিশু নির্যাতন দমন আইনের 2 এর ডাবল চতে কি হবে? রয়ে গেছে এটা, কি? বলাৎকার। আর ত্রিফল চতে কি হবে? গুরুতর জখম, তাই না? গ্রিভিয়াস হার্ট। নারী শিশু নির্যাতন দমন আইনের ইয়তে হলো যৌতুক। ডাবল নিয়তে হলো কি? যৌনকর্ম, নাকি? যৌনকর্ম। আচ্ছা, ভিতরের সংখ্যাগুলো তো পারবেন ইনশাল্লাহ, আশা করি পারবেন না? যে যৌনকর্ম কাকে বোঝানো হয়। তাহলে যদি আপনার যৌনাঙ্গে, পায়ু পথে বা মুখের অভ্যন্তরে যৌন কামনা চরিতার্থ করার জন্য পুরুষাঙ্গ বা অন্য কোনো বস্তু কি প্রবিষ্ট করুন, হ্যাঁ, তাহলে সেটাকে বলা হয়। নারী শিশু নির্যাতন দমনের 3 ধারা প্রাধান্য: 4-এর 1 ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থের মাধ্যমে মৃত্যু ঘটানো বা মৃত্যু ঘটানোর চেষ্টা। 4-এর 2 ক খ গুরুতর জখম, দুইটাই কিন্তু। একটা হলো আপনার মুখমণ্ডল, মস্তিষ্ক, যৌনাঙ্গ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে। আর একটা হলো খ হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে। 4-এর 3 হলো আপনার ক্ষয়কারী দহনকারী বিষাক্ত পদার্থ নিক্ষেপ অথবা নিক্ষেপের কি চেষ্টার শাস্তি, তাই না? আচ্ছা, এগুলোর সাথে আমরা এসিড আইন দিতে পারি কত দ্বারা? 4 দ্বারা, 5 দ্বারা এবং 6 দ্বারা। এরপরে আসে নারী শিশু নির্যাতন দমন আইনের 5, 6 বাতিল, সাথে হলো অপহরণ, 8 হলো মুক্তিপণ আদায়ের জন্য আটক রাখার শাস্তি। নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারা,
নয়ের এক হলো ধর্ষণের শাস্তি। নয়ের একের দুইটা ব্যাখ্যা পারবেন? নয়ের একের দুইটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, 16 বছরের অধিক বয়স্ক সম্মতি ব্যতীত হলে দর্শন। 16 বছরের নিচে সম্মতি সহ বা ব্যতীত হলেও দর্শন হিসেবে কি হবে? গণ্য হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের দ্বিতীয় ব্যাখ্যাটা কি? বলাৎকার সমান সমান দর্শন, তাই তো? আচ্ছা, নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের দুই, আমি যে আপনাদের পড়াইছিলাম এরপর আর দেখা হয় নাই, দেখছেন একটা গ্যাপ হয়ে গেছে কিন্তু একটা। এটা আপনি যত মেধাবী হন না কেন, পড়বেন না আপনি মনে রাখতে পারবেন না। পড়বেন না, মনে রাখতে পারবেন না। আর কন্টিনিউ চর্চার মধ্যে রাখবেন, আপনার জন্য সহজ হবে। কষ্ট হবে আপনার, কি হবে? একটু কষ্ট হবে, কিন্তু আপনি মানসিক শান্তিতে থাকবেন। কি থাকবেন? মানসিক শান্তিতে থাকবেন। আচ্ছা, তা আমার কাছে মনে হলো যে আমি আজকে যদি মানে নারী শিশু রিভিশন না দিই, তাহলে আগামী ক্লাসে গিয়ে এটা আমি আর বলতেই পারবো না, এরকম একটা মনে হয় আমার কাছে। ঠিক আছে, মানে অনেকটা গ্যাপ হয়ে যাবে, যেহেতু আবার সংশোধনী আছে। নয়ের দুই, দর্শনের ফলে মৃত্যু ঘটানো বা দর্শনজনিত কারণের ফলে মৃত্যুর শাস্তি। নয়ের তিন, সংঘবদ্ধ দর্শন, দলবদ্ধ দর্শন বা দর্শনের ফলে মৃত্যু। নয়ের চারের ক, দর্শন করিয়া মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা। নয়ের চারের ক, দর্শনের চেষ্টা। নয়ের চারের গ, তাই না? দর্শনের উদ্দেশ্যে কোনো রাসায়নিক পদার্থ বা অন্য কোনো পদার্থের মাধ্যমে যৌনাঙ্গে গুরুতর কি করা? জখম করা, ইত্যাদি। নয়ের চারের গ। আর নয়ের পাঁচ হলো পুলিশ শৃঙ্খলা বাহিনীর হেফাজতে যদি কোনো নারী শিশু ধর্ষণের শিকার হয়, তাহলে যার ব্যর্থতার জন্য হয়েছে তার ব্যর্থতার জন্য শাস্তি হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের পাঁচ, তাই না? নয়ের ক, কিসের দণ্ড? আত্মহত্যার প্ররোচনা। আত্মহত্যার কি? প্ররোচনা, এগুলো তো আগের দ্বারাই। আর নয়ের খ, বিবাহের প্রলোভনে যৌনকর্ম, যার বয়স হইতে হবে 16 বছরের অধিক। কার? নারীটির 16 বছরের অধিক হইতে হবে। এবং এই ক্ষেত্রে কোনো ধরনের, সাধারণত ওই সময় তাদের একটা সম্পর্ক কি থাকতে হবে? ভালো একটা সম্পর্ক তাদের ভিতরে বিদ্যমান থাকতে হবে, এরকম একটা পরিস্থিতি। নারী শিশু নির্যাতন দমন আইনের পরে হলো আপনার কত ধারা? 10 ধারা। 10 ধারা কি? যৌন নিপীড়নের দণ্ড। হ্যাঁ, তাহলে যদি কোনো ব্যক্তি কোনো নারীর যৌনাঙ্গে বা অন্য কোনো অঙ্গে কোনো বস্তু বা, হ্যাঁ এটাই তো, হ্যাঁ, তার যৌন কামনা চরিতার্থ করার জন্য বা নারীর শ্লীলতাহানির অভিপ্রায় যদি স্পর্শ করে, তাহলে সেটা যৌন নিপীড়ন হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারা। 11 ধারা যৌতুক সংক্রান্ত। যৌতুক না, যৌতুক 11-র ক, যৌতুকের জন্য মৃত্যু ঘটানোর শাস্তি, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। 11-র আবার ডাবল ক আছে, মৃত্যু ঘটানোর চেষ্টার জন্য যাবজ্জীবন কারাদণ্ড, ঠিক না? আর 11-র গ, 11-র খ, যৌতুকের জন্য গুরুতর জখম। গ হলো যৌতুকের জন্য সাধারণ জখমের শাস্তি। 12, ভিক্ষাবৃত্তি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির জন্য কোনো শিশুর অঙ্গহানি করার শাস্তি। 13 ধারা ধর্ষণের ফলশ্রুতিতে যদি কোনো শিশু জন্ম লাভ করে, তাহলে সেই সংক্রান্ত বিধান। 13-র একের ক, শিশু মাতৃ বা মাতৃকুলীয় আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে। খ, পিতা মাতা উভয়ের পরিচয় বড় হওয়ার অধিকারী হবে। গতে হলো তার ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। গতে হলো তার বয়স 21 বছর না হওয়া পর্যন্ত, পুত্র সন্তানের ক্ষেত্রে, তাই না? কন্যা সন্তানের ক্ষেত্রে বিবাহ না হওয়া পর্যন্ত। প্রতিবন্ধী সন্তানের ক্ষেত্রে বা অসুস্থ সন্তানের ক্ষেত্রে উপার্জন সক্ষম না হওয়া পর্যন্ত, তাই না? আজ এই সম্পর্কে একটা নীতিমালা প্রণয়ন করবে 13-র 2। এবং আগামী ক্লাসে নারী শিশু আপনারা রিভিশন দিবেন, কে দিবেন আমি জানি না, যারে বলবো সেই দিবেন, দিয়ে শেষ করবেন। বুঝাতে পারছি? আগামী ক্লাসে আমি যাই ভিডিও মোডে যাই থাকবেন, অথবা অডিও মোড থেকে খুঁজে বের করতে পারি, যাই থাকবেন বলবো আপনাদের, আপনাকে দিতে হবে। এখন আপনাদের রিভিশনের পালা আস্তে আস্তে। নারী শিশু আপনারা দিবেন, মাদক দ্রব্য আপনারা দিবেন। এবং আপনাদেরটা অন্যরা বেশি গুরুত্ব সহকারে শুনে। ঠিক আছে, আমি দেখছি, মানে আমি বলার চাইতে আপনাদের ক্লাসের একজন বললে অন্যরা আরো যত্ন সহকারে কথাগুলো শোনার চেষ্টা করে। নারী শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা ও 13-র 3 আছে আবার, কি করা হবে? এই ব্যয় কার কাছ থেকে আদায় করা হবে? দর্শকের নিকট থেকে। যদি তার বিদ্যমান কোনো সম্পত্তি না থাকে, তাহলে ভবিষ্যতে সে যে সম্পত্তির মালিক হবে সেখান থেকে কি করা হবে? এটা আদায় করা হবে। নারী শিশু নির্যাতন দমন আইনের 14 ধারা, নির্যাতিত নারী বা শিশুর ছবি পরিচয় এরকম ভাবে প্রকাশ করতে হবে যেন তার সম্পূর্ণ পরিচয় প্রকাশ না পায়, তাই না? যদি কেউ এই বিধান অমান্য করে, তার শাস্তি 14-র 2। নারী শিশু নির্যাতন দমন আইনের 15 ধারা কি? মিথ্যা মামলা নাকি, সরি, ভবিষ্যৎ সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায়। তাহলে এই আইনের 4 থেকে 14 ধারার যে অর্থদণ্ডগুলো আছে, ট্রাইব্যুনাল এগুলা ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে কি হিসেবে অর্থদণ্ডগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ প্রদান করতে
পারবেন। এই ক্ষেত্রে তার যদি বর্তমান কোনো সম্পত্তি না থাকে, তাহলে ভবিষ্যৎ সম্পত্তি থেকে আদায় হবে। আর ভবিষ্যতে এই অর্থটা নারী শিশুর অপরাধের অর্থদণ্ডটাকে কি করতে হবে, সবার আগে প্রদান করতে হবে। আর এটা আদায়ের পদ্ধতি কি করতে হবে, এটা আদায়ের পদ্ধতি ট্রাইব্যুনাল বা আদালত জেলা কালেক্টরকে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক অথবা নিলামের মাধ্যমে, অথবা ক্রোক না করে সরাসরি নিলামে বিক্রি করে কি করবে, কালেক্টর কি করবে, এটা আদায় করে নিবে, আদায় করে ট্রাইব্যুনালের কাছে জমা প্রদান করবে। নারী শিশু নির্যাতন দমনের 16 ধারা। 17 ধারা হলো মিথ্যা মামলা সংক্রান্ত পদ্ধতি, নাকি? আগে ছিল 7 বছর, এখন যদি মিথ্যা মামলা করে তাহলে তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে যদি দেখে আসলে মিথ্যা মামলা করছে, তাহলে 2 বছর পর্যন্ত শাস্তি প্রদান করতে পারবে। নারী শিশু নির্যাতন দমনের 18 ধারা, তদন্তের সময়সীমা। তদন্তের সময়সীমা না, নারী শিশু নির্যাতন দমনের 18 এর ক, যদি হাতে নাতে ধৃত হয় তাহলে কত দিনের ভিতরে, 15 কার্য দিবস, নাকি? আর যদি হাতে নাতে ধৃত না হয় তাহলে সেই ক্ষেত্রে 30 কার্য দিবস। কত? 30 কার্য দিবস। এটা হলো 18-এর ক খ। 18-2 বলতেছে পরবর্তীতে এই সময়, মানে যদি এই সময়ের ভিতরে না পারে তাহলে ডায়েরি সহ আদালতে ট্রাইব্যুনালের কাছে প্রেরণ করবে, অতিরিক্ত আরো সময় পাবে। কত কার্য দিবস? 15 কার্য দিবস। এরপরে আবার 3 হচ্ছে নারাজির ক্ষেত্রে, যদি নারাজি দেওয়া হয় রিপোর্ট দেওয়ার পরে, নাকি? তাহলে আরো 15 কার্য দিবস। এই তো। তাহলে 15, 30, 15, 15, মনে থাকবে তো? মনে রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এরপরে আপনার 4, 5 তো নাই এখন আর, মনে হয় খুব সম্ভবত। 6 হলো আপনার ওই যে যে উপরের যে উপধারার যে নির্দিষ্ট সময়গুলো আছে এগুলোর ভিতরে তদন্ত সম্পন্ন না করার কারণ যদি তাদের অবহেলা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে অদক্ষতা ও সদাচরণ হিসেবে গণ্য হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ নির্দেশ প্রদান করা হবে এবং তাদের গোপনীয় নিবেদন বা প্রতিবেদনে লিপিবদ্ধ করা হবে। আসামিকে সাক্ষী করার ক্ষমতা ট্রাইব্যুনালে থাকবে ন্যায় বিচারের স্বার্থে। 18 কত? 7। 18-7। গত ক্লাসে মনে হয় একটা আলোচনা করছিলাম আপনাদের কি নিয়ে, যে আসামিকে সাক্ষী করা যায়। নারী শিশুতে আছে, ফৌজদারিতে আছে, আর কোথাও আছে? গত ক্লাসে কি নারী শিশু গিয়ে বলছিলাম, আসামিকে সাক্ষী, নারীটা কোথায় যায় বলছিলাম? ফৌজদারি নারী শিশুর বাইরে মাদকে আছে, মাদকে আসামিকে সাক্ষী করা যায়? নাই তো। আচ্ছা, এরপর আসেন 18-8 কি, আসামিকে সাক্ষী করে ফেলছে পুলিশ, তাই না? পারবে এটা? পারবে না। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা না করে সে এরকম প্রতিবেদন দিয়ে দিছে, তাহলে সে কার তদন্তকারী বা তার ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে কি করা যাবে, ব্যবস্থা গ্রহণ করা যাবে, অসদাচরণ হিসেবে গণ্য হবে। এটা সংশোধনী। নারী শিশু নির্যাতন দমনে 18-9, এই 9-এর দ্বারা অপরাধের তদন্তকারী কর্মকর্তাকে প্রশাসনিক আদেশে কি করা যাবে না, বদলি করা যাবে না। কি করা যাবে না? বদলি করা যাবে না। এরপরে আসছেন নারী শিশু নির্যাতন দমনের 19 দ্বারা। 19-1, 2, 3, 4 আছে, পারবেন না? 19-এর কি আইনের অধীনে অপরাধ গুলা কি হবে, আমলযোগ্য হবে। 11-এর অপরাধ কি হবে, আপদযোগ্য হবে। এটা কিন্তু আবার 35-এ গিয়ে আলোচনা আছে এই দ্বারা সংক্রান্ত। 2 হলো কি করা যাবে না, অভিযুক্ত ব্যক্তি বা দোষী সাব্যস্ত হওয়ার মতো যে ব্যক্তি আছে তাদেরকে কি করা যাবে না, জামিনে মুক্তি প্রদান করা যাবে না। তো 2 যাই থাকুক না কেন, 3-এ গিয়ে আবার তাদেরকে জামিনে মুক্তি প্রদান করা যাবে। কেন? সে যদি নারী হয়, যদি শিশু হয়, অক্ষম হয়, অসুস্থ হয়, অথবা তাকে জামিনে মুক্তি দিলে ন্যায় বিচারের বিঘ্নিত না হয়, তাই না? 3। 4-এ বলতেছে সে দোষী হওয়ার প্রকৃত পক্ষে সম্ভাবনা যদি না থাকে তাহলে ন্যায় বিচারের সাথে তাকেও জামিনে মুক্তি দেওয়া যাবে। 20-এ হলো বিচার পদ্ধতি। 20-এর 1 বিচার কার্যক্রম এই আইনের 26-26-এর 35 ধারা বিধান সাপেক্ষে 26-26-এর কোর্ট ট্রাইব্যুনালে হবে, তাই না? এরকমই তো। 20-এর 1। 20-এর 2 হলো বিচার কার্যক্রম একটানা চলবে। 3-এ হলো কত, 180, ঠিক আছে, এটাকে 180, ঠিক আছে, 180 কার্য দিবসের ভিতরে হবে, তাই না? 3-এর আবার ক আছে একটা, নাকি? 3-এর ক আছে না সংশোধনী, দর্শনের ঘটনার ক্ষেত্রে আবার কতদিন, 90 কার্য দিবসের ভিতরেই। 9-এর ঘটনার ক্ষেত্রে 90 কার্য দিবসের ভিতরেই বিচার কার্যক্রম চলবে। 4 হলো এই সময়ের ভিতরে যদি বিচার কার্যক্রম করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে ওই যে ট্রাইব্যুনালের অদক্ষতা ও সদাচরণ হিসেবে কি হবে, গণ্য হবে। এরকমই তো হবে, নাকি? সাইদুল ভাই, কক্সবাজার এরকম হবে না? আচ্ছা, আপনার সাথে দেখা হয়েছিল না কক্সবাজার আমার? দেখা হয়েছিল তো।
এরপরে আসেন, আমি কি জীবন পার করি। এক বান্দরবন, কক্সবাজার আর এই চট্টগ্রাম বেড়ায় আসলাম, এই ছবিগুলো এখনো ফেসবুকে পোস্ট করতে পারি নাই, বুঝছেন? এই হচ্ছে আমার জীবন। অনেক ছবি তোলা হয়েছে, সাথে আমার লোক ছিল একজন, ছোট ভাই, অনেক ছবি উঠাইছে, কিন্তু ছবি ফেসবুকে পোস্ট করবো এই সুযোগ এখনো হয় নাই। এ- আচ্ছা, নারী শিশু নির্যাতন দমন আইনের 18 জায়গা আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যস্ত থাকা ভালো, শয়তানের দুঃখা কম হয়, তাই না? জার্সি পরতে দেখে আমার মন খারাপ করেন না কিন্তু আপনারা। জার্সিটা আমার এক স্যারে গিফট করছে, বুঝছেন? স্যারে গিফট করছে, বলছি এটা আজকে পরবো, আমি বলছি ঠিক আছে স্যার আজকে পরবো। আর এমনি দল হিসেবে আমি ছোটবেলা থেকেই ফুটবল খেলা দেখি, আমি নিজেও ফুটবল ফুটবল আমি নেত্রকোনা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়মিত একজন, ফুটবল খেলতাম। আমি নেত্রকোনা ক্রীড়া অ্যাসোসিয়েশনের সদস্য ছিলাম। আমি অনেক ফুটবল খেলছি এক সময়, কিশোরগঞ্জ গেছি ফুটবল খেলতে, নরসিংদী গেছি ফুটবল খেলতে, ভর্তি হয়েছি ডিপার্টমেন্টে 51 কেজিতে, মানে এরকম বডি ছিল হালকা, অনেক দৌড়াইতে পারতাম। এখন আপনার এবং স্টেডিয়ামের পাশে বাসা হওয়ার কারণে আপনার খেলাধুলাটা খুব বেশি সুযোগ ছিল জীবনে, অনেক খেলাধুলা করছি। তখনকার থেকে ব্রাজিলের খেলা ভালো লাগতো, ঠিক আছে, এটা একজনের একটা থাকে, কিন্তু এটা নিয়ে আবার মাতামাতি করি না কারোর সাথে, যে এই দল ভালো না এই দল এরকম সময় নেই, ঠিক আছে। এটা একটা পছন্দ থাকতে পারে, স্বাভাবিক। নারী শিশু নির্যাতন দমন আইনের, আসো, হুম, আচ্ছা মা, আচ্ছা ওকে, কোথায়? 18 কি ছিল, সরি 20-এ, 20-এর কত পর্যন্ত বলছি? 4 পর্যন্ত বলছি, 20-এর 5, জজ সাহেবের বদলি হলে নাকি, বদলি হলে কি পদ্ধতি অবলম্বন করতে হবে? 6-এ, 6 কি, ট্রায়াল ইন ক্যামেরা, রুদ্ধদ্বার কক্ষে বিচার, রুদ্ধদ্বার কক্ষে বিচার করতে যাবে, কিসের ঘটনা, নয়ের এক ঘটনার গুলার ক্ষেত্রে। আর সাথে হলো আপনার শিশুর বিচার 2013 সালে শিশু আইন বিধান অনুসারে হবে। 8-এ হলো তাদেরকে নিরাপত্তামূলক হেফাজতে প্রেরণ করতে গেলে তাদের অভিমত বা মতামত গ্রহণ করতে হবে এবং প্রাধান্য দিতে হবে। হ্যাঁ। আর নারী শিশু নির্যাতন দমন আইনের 20-এর 9 কি, দর্শন সংক্রান্ত ঘটনার অপরাধের বিচার পারিপার্শ্বিক সাক্ষ্যের মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। এরকম না নকুল? এটা না নারী শিশুর 20-এর 9 যেটা, পারিপার্শ্বিক সাক্ষ্যের মাধ্যমে কি করা যাবে, বস্তুগত বা পারিপার্শ্বিক সাক্ষ্যের মধ্যে বিচার কার্যক্রম পরিচালনা করা যাবে। 21 আসামির অনুপস্থিতিতে বিচার। হ্যাঁ। তদন্ত প্রতিবেদন দাখিল করার কতদিনের ভিতরে? 20। কতদিন? 20 দিনের ভিতরে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। হাজির না হলে তার অনুপস্থিতি বিচার কার্যক্রম কি করতে হবে? শুরু করতে হবে। 22 ধারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধারা, মনে রাখবেন। নারী শিশু নির্যাতন দমনের 22 ধারা হলো কি করতে হবে? ঘটনা সম্পর্কে যে ব্যক্তি অবগত আছে, এরকম ব্যক্তি হইতে পারে বা ভিকটিম যারা আছে, তাদের কি করতে হবে? জবানবন্দি তদন্তকারী কর্মকর্তা গ্রহণ করার জন্য একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে কি করবেন? আবেদন করবেন। 22-এর 1, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে বা প্রয়োজনীয় উপযুক্ত স্থানে কি করবেন? তার জবানবন্দি গ্রহণ করবেন। নারী শিশু নির্যাতন দমন আইনের 22-এর 2 কার কাছে প্রেরণ করে দিবেন? তদন্তকারী কর্মকর্তার কাছে প্রেরণ করবেন, যেন তিনি প্রতিবেদনের সাথে ট্রাইব্যুনালে প্রেরণ করে। তিনি হলো যখন বিচার শুরু হয়ে যাবে, তখন আবার কি করতে হবে? বিচার শুরু হয়ে গেলে ওই ব্যক্তি যদি মারা যায়, হারা যায়, বিদেশে চলে যায়, কোন ব্যক্তি যার 22 ধারা জবানবন্দি গ্রহণ করা হয়েছে, তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রমে সাক্ষ্য হিসেবে কি করা যাবে? ব্যবহার করা যাবে। তবে এটার উপর ভিত্তি করে অভিযুক্ত ব্যক্তিকে কি করা যাবে না? দণ্ড প্রদান করা যাবে না। 22 ধারা। 23 ধারা সরকার কর্তৃক নিযুক্ত অস্ত্র রক্ত পরীক্ষক, রাসায়নিক পরীক্ষকের যে মতামত তাদের অনুপস্থিত আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, তবে এটার উপর ভিত্তি করে দণ্ড প্রদান করা যাবে না। 23 ধারা। নারী শিশু নির্যাতন দমনের ধারা হলো কত পরে? 24 ধারা। হ্যাঁ। আসামি বা না সরি, সাক্ষীর প্রতি কি সমন গ্রেপ্তারি পরোয়ানা যদি দিতে হয়, তাহলে যে বসবাস সর্বশেষ স্থানের ভারপ্রাপ্ত কর্মকর্তার ঠিকানা বরাবর দিতে হবে। তাকে হাজির করার দায়িত্ব কার উপর বর্তাবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর বর্তাবে। 24-এর 1 ধারা। 24-এর 2 ধারা হলো এর একটা অনুলিপি কি করতে হবে? পুলিশ কমিশনারকে, পুলিশ সুপারকে এবং যার প্রতি যে সাক্ষী তাকে প্রদান করতে হবে। 3 হলো ওই ব্যক্তিকে যদি তার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাজির করতে ব্যর্থ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তার জন্য এটা তার অদক্ষতা ও সদাচরণ হিসেবে গণ্য হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ দিবে। এখানে একটা সংশোধনী আছে নাকি? 24-এর 4 আবার, 24-এর 4 হলো কি, এখানেও আপনার
ওই মানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত বিধান, এই জন্য সরকার কি করবে, সহযোগিতা প্রদান করবে, এইগুলোর জন্য তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিবে, তাই না? দূরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কিভাবে করা যাবে? তথ্য প্রযুক্তির সর্বোত্তম পদ্ধতি ব্যবহার করিয়া করা যাবে। হ্যাঁ, 24-এর কত দ্বারা? 4 দ্বারা। আচ্ছা, এমন কি কেউ আছেন যে আমি নারী শিশু পড়াইছিলাম, আমি রিভিশন দিই না, এরপর আর কেউ পড়েন নাই? যদি এরকম হয়ে থাকেন, নোয়া ব্যাচের স্টুডেন্ট, তাহলে আপনি ছাত্র কাতারেই পড়েন না। বুঝাইতে পারছি? যে আমি নারী শিশু পড়ায় মাদকদ্রব্য শুরু করে ফেলছি, আপনি আর পরে নারী শিশু একদিনও দেখেন নাই, তাহলে আপনি ছাত্র কাতারেই পড়েন না। এখন আপনি কষ্ট পান আর যাই মনে করেন, এটা হতেই পারে না। নারী শিশু শেষ করে মাদকদ্রব্যে 4-5টা ক্লাস হয়েছে, ঠিক আছে, আবার অসুস্থ ছিলাম, একটা ক্লাস মিস হয়েছে। এটা হতেই পারে না যে আপনি নারী শিশু তুমি দেখেন নাই। তাহলে আপনি একদম ক্ষতিগ্রস্ত, আপনি একদম ভুলের ভিতরে আছেন, আপনার পড়ার সিস্টেম মোটেও ঠিক নাই। তাহলে যদি আপনি বলেন যে আমার মনে থাকে না, তাহলে আপনি মনে থাকবে কোথা থেকে? কোথা থেকে থাকবে বলেন? এইবার মাথায় রাখবেন। অর্থাৎ এই যে এখন মাদকদ্রব্য পড়াচ্ছি, আপনার এখন আলোচনার ভিতরে মাদকদ্রব্য আইনটা রাখতে হবে অন্যান্যের পাশাপাশি, ঠিক আছে? নাহলে আপনার প্রথম 1 2 দিন 3 দিন মনে থাকবে, 3 দিন যখন পার হয়ে যাবে, 72 ঘন্টা যখন অতিক্রম হবে, তখন ব্রেন থেকে এটা 70% চলে যাবে। এরকম পড়াগুলো, পড়ার জায়গাগুলো, তো গল্প ঠিক আছে অনেকদিন মনে থাকে, কিন্তু এই যে বই বা পুস্তকের যে পড়াগুলো আছে, এগুলা আপনার প্রথম দিনের পরে দ্বিতীয় দিন কিছুটা মনে থাকবে, তৃতীয় দিন আংশিক মনে থাকবে, চতুর্থ দিন দেখবেন মোটামুটি ভুলে গেছেন, একবারে বলতে থাকবেন। তাহলে যেন আবার নতুন করে পড়া না লাগে, এরকমটা যেন না হয়। দেখছেন আমার অবস্থা কতটা জড়তা সৃষ্টি হয়েছে? লজ্জার বিষয়, কিন্তু বলতে পারতেছি না, বলতে পারতেছি না, ভুল হইতেছে জায়গায় জায়গায়। তার মানে এটা কিন্তু এরকম কোনো বিষয় না, আমাদের আত্মীয় স্বজন না যে আমাকে মনে রাখবে এটা, এরা আমাদের জোর করে ধরে রাখতে হবে। কি করতে হবে? জোর করে আমাকে ধরে রাখতে হবে। নারী শিশু নির্যাতন দমনের 25 ধারা। 25 ধারা কি জানি? অর্থাৎ নারী শিশু নির্যাতন দমনের অধীনের অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার ফৌজদারি কার্যবিধানের অধীনে পরিচালিত হবে, ট্রাইব্যুনাল দায়রা আদালত হিসেবে গণ্য হবে। ট্রাইব্যুনাল দায়রা আদালতের সকল ক্ষমতা প্রয়োগ করবে। 25-এর 1, ট্রাইব্যুনালে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারী ব্যক্তি হবে কে? পাবলিক প্রসিকিউটর। পাবলিক প্রসিকিউটর না? 25-এর 2 ধারা। তারপরে 25-এর আছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যদি কোনো অপরাধের অভিযোগ আসে, তাহলে তিনি এজাহার গ্রহণ করবেন, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 1 2 হলো কি করবেন না? তিনি অন্য এলাকার এই অজুহাতে এজাহার গ্রহণ করা থেকে বিরত রাখবেন না, এজাহার নিবেন, নিয়ে মেডিকেল পরীক্ষা করবেন, যে থানা সেখানে প্রেরণ করে দিবেন, তাই না? নারী শিশু নির্যাতন দমনের 25-এর কত দ্বারা? শ টাইপের ক দ্বারা। আবার খ আছে নাকি? 25-এর ক খ আছে নাকি? 25-এর শ টাইপের ক আছে না? এরপরে 26 ধারা হলো ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে এত টেনশন করার দরকার নাই, প্রত্যেক জেলা সদরে ট্রাইব্যুনাল থাকবে, একাধিক ট্রাইব্যুনালও থাকতে পারে, তাই না? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যারা জেলা দায়রা জজ, তারা বিচারক হিসেবে গণ্য হবেন, অতিরিক্ত দায়িত্ব হিসেবে দিতে পারেন। 26 ধারার সাথে মিলাই পড়বেন 26-এর শিশু দর্শন অপরাধ ট্রাইব্যুনাল। কি? শিশু দর্শন অপরাধ ট্রাইব্যুনাল। নারী শিশু নির্যাতন দমন আইনের 27 ধারা। 27 ধারার ক্ষেত্রে আপনার ট্রাইব্যুনালের এখতিয়ার, যদি বলে সংক্ষেপে কি বলবেন? নারী শিশু নির্যাতন দমনের 27 ধারা হলো ট্রাইব্যুনালের কি এখতিয়ার, কি ক্ষমতা আছে। অর্থাৎ কোন সাব ইন্সপেক্টর বা তার উপরের পদমর্যাদার অফিসারের লিখিত প্রতিবেদন ব্যতীত অপরাধ বিচারার্থী কি করবেন না? গ্রহণ করবেন না, তাই না? তবে কোনো ব্যক্তি যদি আইসা বলে যে আমার অভিযোগটা তো তারা গ্রহণ করে নাই, তখন তিনি এই সম্পর্কে কি করবেন? একজন ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন, ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধানের জন্য নির্দেশ প্রদান করবেন, কতদিনের ভিতরে? 7 কার্য দিবসের ভিতরে রিপোর্ট দিবেন। আর যদি সন্তুষ্ট না হন, তাহলে প্রথমেই কি করবেন? নাকচ করে দিবেন। এর পরবর্তীতে অনুসন্ধানের প্রেক্ষিতে যদি মনে হয় যে না আসলে ঘটনা সত্য, তাহলে আমলে গ্রহণ করবেন। আর যদি মনে হয় না ঘটনা সত্য নয়, তাহলে সেই ক্ষেত্রে তিনি কি করবেন না, এটা নাকচ করে দিবেন। ঠিক আছে? এই অংশটা, এখানে এগুলা তো টেনশন নেওয়ার দরকার নাই। 27-এর 2টা হলো যে এলাকায় অপরাধ করছে, অপরাধী যেখানেই করুক না কেন, যে এলাকায় ধরা যাবে সে এলাকায় বিচার কার্যক্রম শুরু করা যাবে। 27-এর 3, নারী শিশুর অপরাধের সাথে যদি অন্য অপরাধের বিচার করার, অন্য অপরাধ জড়িত থাকে, তাহলে ন্যায় বিচারের সাথে একত্রে কি করা যাবে। এই কথাটা কিন্তু নারী শিশুতে 2বার আসছে, কিরকম জানেন? নারী শিশু নির্যাতন দমন আইনের সমস্ত অপরাধের বিচারের প্রক্রিয়ার আলোচনা হলো 27 ধারার বিচার, ট্রাইব্যুনালের বিচারের প্রক্রিয়া বা 20 ধারায়। কিন্তু 11 ধারার যে বিচারের প্রক্রিয়ার বিধান, এটা 11 গয়ের যে আপনার যৌতুকের জন্য সাধারণ জখম, এটা বিচারের প্রক্রিয়া বলা আছে আবার কততে? 35-এ গিয়ে বলা আছে, তাই না? ওইটার জন্য কিন্তু বলা আছে যে ওইটার সাথে আলাদা অপরাধের বিচার থাকলে আলাদাভাবে বিচার করা যাবে, 35-এর 3-এ বলা আছে কিন্তু আলাদাভাবে এটা। এই 2টা বিষয় মনে রাখতে ভালো। 28 দিন হলো, 28 হলো কি? আপিল। কোথায় আপিল করতে হবে? হাইকোর্ট বিভাগে। তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্ট বিভাগে আপিল করবেন কত দিনের ভিতরে? 30।
আগে ছিল কতদিন? আগে ছিল 60, এখন কতদিন হয়ে গেছে? 30 কার্য দিবস। কার্য দিবস না? আগে ছিল 60, এখন কত? 30 কার্য দিবস না দিন? দিন। একটু বুঝে বলেন, দেখেন বই, বেশ লাগবে। দিন। দিন হলে হাত উঠান, দিন। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে 60 দিনের ভিতরে কোথায় আপিল করতে হবে? হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে। 29 হলো মৃত্যুদণ্ডের অনুমোদন। 29 হলো কি? মৃত্যুদণ্ডের অনুমোদন। তাহলে আগে ছিল 60, এখন হয়ে গেছে কত? 30 দিন কিন্তু। ঠিক আছে, এটা এমসিকিউ প্রশ্ন হয়ে গেল থেকে। 29-এর সাথে আমরা ফৌজদারি কার্যবিধির কত ধারা ব্যবহার করব? 374 ধারা। 300 কত ধারা? 74 ধারা। 30 ধারা হলো অপরাধের প্ররোচনা বা সহায়তা, সমান শাস্তি হবে। কি হবে? সমান শাস্তি হবে। ঠিক আছে। নারী শিশু নির্যাতন দমনের 31 ধারা। এগুলো নারী শিশু নির্যাতন দমনের কত? 31। নিরাপত্তামূলক কি? হেফাজত, তাই না? ন্যায় কোথায় রাখতে পারে? সরকারি কোনো হেফাজতে, কোনো সংস্থা বা কোনো ব্যক্তির হেফাজত। অর্থাৎ কোনো ব্যক্তিকে কারাগারের বাইরে বা জেলখানার বাইরে কোনো নিরাপদ হেফাজতে রাখতে পারে, তার সর্বোত্তম মঙ্গলের কথা চিন্তা করে। সরকারি হেফাজত হতে পারে, কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তির হেফাজতে কি করা যাইতে পারে? রাখা যাইতে পারে। 31 ধারা। নারী শিশু নির্যাতন দমনের আবার ট্রাইব্যুনালের যে জবাবদিহিতা আছে, ট্রাইব্যুনালের জবাবদিহিতা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই, এগুলো বাদ। নারী শিশু নির্যাতন দমনের 32 ধারা। এটা হলো কি পরীক্ষা? মেডিকেল পরীক্ষা, তাই না? সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করিয়া সরকারি বা প্রয়োজনে বেসরকারি মেডিকেলেও তার কি করা যাবে? পরীক্ষা করা যাবে। কোনো রকমের ফি লাগবে না। ফি লাগবে? ফি লাগবে না, তাই না? 32-এর 1। 2 হলো কত ঘন্টার ভিতরে রিপোর্টটা দিয়ে দিবে? মেডিকেল পরীক্ষার রিপোর্ট কত ঘন্টার ভিতরে? 72 ঘন্টার ভিতরে। 72 ঘন্টার ভিতরে কি করবে? সরবরাহ করবে। 3 হলো যদি এই সময়ের ভিতরে রিপোর্ট প্রদান করতে না পারে, তাহলে ডাক্তারের অদক্ষতা ও সদাচরণ হিসেবে কি হবে? গণ্য হবে। 32 ধারা মেডিকেল পরীক্ষা। 32-এর ক হলো কি? ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ যে পরীক্ষা, সেই ডিএনএ পরীক্ষার পাশাপাশি কি করতে হবে? তার সম্মতি থাকুক অথবা সম্মতি না থাকুক। প্রশ্ন আসার জন্য নারী শিশুর এই জায়গাগুলাই মূলত যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে যে জায়গাগুলো আছে 32-এর, নারী শিশু নির্যাতন দমনের 32-এর খ, এটা এমসিকিউ প্রশ্নের জন্য আসতে পারে। সাক্ষী ইত্যাদির সুরক্ষা ও বাতা। তাহলে অভিযোগকারী বা অপরাধের শিকার ব্যক্তি সাক্ষীকে নিরাপত্তা বা সুরক্ষা প্রদানের প্রয়োজনীয় আদেশ প্রদানের ব্যবস্থা কে করবেন? ট্রাইব্যুনাল বা ম্যাজিস্ট্রেট করবেন। এবং তাহলে এই ঘটনার যারা অভিযোগকারী বা যারা অপরাধের শিকার ভিকটিম বা সাক্ষীকে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারবেন যদি সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করেন যে আমরা তো বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমাদের নিরাপত্তা দেন। মানব পাচার আইনেও কিন্তু এরকম দ্বারা গিয়া পাবেন। আর 2 বলতেছে এই যে এই মামলা আগত সাক্ষীদের যাতায়াতের সময় ক্ষতিপূরণ এবং যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ নির্ধারণ করতে পারবে এবং প্রদান করতে পারবে। ঠিক আছে। 35 ধারাটা একটু নেন। এটা আপনার 11 ধারার অপরাধের সম্পর্কে বিশেষ বিধান। তাহলে নারী শিশুর অপরাধের বিচারের ধারা কত? 20 না? আবার কিছুটা 26-27-এর আলোচনা। কিন্তু 11 এর জন্য বিচারের আবার বিশেষ বিধান দিয়ে দিছে। কি বলতেছে? যে এইখানে 11-এর দফার বর্ণিত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারিত হবে। কোন ম্যাজিস্ট্রেট? তাহলে নারী শিশু সকল অপরাধের বিচার কোথায় হবে? দায়রা আদালতে। ট্রাইব্যুনাল একটা দায়রা আদালত হিসেবে গণ্য হবে, তাই না? ট্রাইব্যুনালে। তবে 11 ধারার অপরাধের বিচার কে করতে পারবে এখন? এটা কেন করছে জানেন? প্রচুর পরিমাণ মামলা হয় বাংলাদেশে 11 গতে। যদি জামাই কিছু কয়, স্বামী কিছু কয়, তাহলে মামলা দেয় 11 ধারায়। বুঝছেন? কয় আবার যৌতুকের জন্য মারছে। মামলার পরিমাণ এত বেশি, এখন এটা দেখতেছে ট্রাইব্যুনাল বিচার করতে করতে যান শেষ। এত বিচার করতে পারে না, মামলা পেন্ডিং থাকে। এজন্য প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করে দিছে, যেটা তারা করতে থাকুক যায় বিচার। যে মামলা কত পড়তে পারে করুক, কারণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অভাব নাই। বুঝাইতে পারছি বিষয়টা? এই জ্বালাই পরে এই কাজটা করছে আর কি। তাহলে 11 গয়ের অপরাধের বিচার কোথায় হবে? প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচারতে গ্রহণীয়ত হবে। তবে এটা হওয়ার আগে যে মামলাগুলো আছে, এটা হওয়ার আগে, এই আইন হওয়ার আগে, সেগুলা যাদের কাছে ছিল তারাই কি করবে? মনে করবে যে এখনো কি হয় নাই, সংশোধন হয় নাই, তাদের কাছে চলতে থাকবে। ঠিক আছে। এটা হলো নারী শিশু নির্যাতন দমনের 35-এর 1। 2 হলো না, এই 2 থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। 11 গয়ের অপরাধ কি হবে? আমলযোগ্য হবে কিনা? 11 গয়ের অপরাধ কি আমলযোগ্য হবে? আমলযোগ্য হবে। আপসযোগ্য হবে কিনা? আপসযোগ্য হবে। তো তোমরা যাও স্বামী স্ত্রী কি করো? মিলে যাও। কি করো? মিলে যাও। এটা কিন্তু বিশাল সবের কাজ। যদি মিলাই দিতে পারেন, জীবনে একটাও কোথাও মিলাই দিতে পারেন, খালি স্বামী স্ত্রী লাগবে না, দুই বন্ধুর ভিতরে সুবিধা, মিলাই দিবেন। যে তোমরা মিলে যাও, ঠিক আছে? এটা কিন্তু মহৎ কাজ একটা। ঠিক আছে। মানে কিন্তু আমরা বিপরীতটা করার চেষ্টা করি, যে লাগাই দিই, লেগে যাক।
খুশি আমরা, তাই না? না, মিলাই দিবেন, এটা সুন্নতি কাজ। হুম। তাহলে 11-এর অপরাধটা 35-এ 2 এসে বলতে সেটা আপসযোগ্য হবে, হ্যাঁ, আমলযোগ্য হবে, আবার জামিনের অযোগ্য হবে। ঠিক আছে। এবং অপরাধ তদন্ত, বিচার, আপিল নিষ্পত্তি অন্যান্য ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন এবং সাক্ষ্য আইনের বিধানগুলাই কি হবে? প্রযোজ্য হবে। ঠিক আছে। তিনে বলতেছে এই অপরাধের সাথে 11-এর সাথে অন্য অপরাধ যদি জড়িত থাকে, তাহলে ট্রাইব্যুনাল ন্যায় বিচারের সাথে বা এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ন্যায় বিচারের সাথে একত্রে কি করতে পারবে? বিচার করতে পারবে। পারবে না ইনশাল্লাহ? রিভিশন তো হবে আস্তে আস্তে এগুলো। তাহলে মাদক দ্রব্য আইন আমাদের গত ক্লাসে ছিল কত ধারা পর্যন্ত? মাদক দ্রব্যের ছিল আমাদের গোপন অভিযোগ, নিয়ন্ত্রিত বিলি 35 পর্যন্ত। গোপন অভিযোগ এবং নিয়ন্ত্রিত বিলি 35। পারবেন তো ইনশাল্লাহ? আগামীকালকে মাদক দ্রব্য রিভিশন দিব। আজকে যদি মাদক দ্রব্য রিভিশন দিতে চাই, তাহলে আমাদের এই আর এই 36 ধারার চার্ট পড়া হবে না। ঠিক আছে, পেস লেগে যাবে কিন্তু। আচ্ছা, যদি তারপরে বলেন যে একটা সংক্ষিপ্ত রিভিশন 5 মিনিটের, তাহলে দেওয়া যেতে পারে। মাদকদ্রব্য আইন 2018 হিসেবে অভিহিত হবে 1 ধারা, 2 ধারায় সংজ্ঞা সমূহ, 3-এ প্রাধান্য, 4-এ ট্রাইব্যুনাল, 4-এ মহাপরিচালক অধিদপ্তর, 5 অধিদপ্তরের কার্যালয়, 6 হলো কার্যবলী। ঠিক আছে। তারপরে মহাপরিচালক, জনবল নিয়োগ 7-8, এগুলো না পড়লেও চলবে। 9 হলো অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদক দ্রব্যের উৎপাদন সংক্রান্ত বিধান। 10 হলো অ্যালকোহল সংক্রান্ত বিধান। 11 হলো অ্যালকোহল পান সংক্রান্ত বিধান। 12 হলো চিকিৎসক ব্যবস্থাপত্র কে প্রদান করতে পারবে, তাই না? 13 হলো লাইসেন্স ইত্যাদি। 14 হলো লাইসেন্স প্রদানের শর্ত। 15 হলো শর্ত ভঙ্গের ব্যবস্থা। 16 হলো লাইসেন্স বাতিল। 17 হলো কি লাইসেন্স সাময়িকভাবে স্থগিতকরণ। 18 হলো এই অপরাধ করলে অন্য অপরাধের লাইসেন্স প্রদান করা যাবে না, বাতিল হয়ে যাবে। 19 হলো দোকান বা পানশালা বন্ধ করার ক্ষমতা। 30 অবৈধ করা। এই তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 20 ধারা মহাপরিচালক বা অন্যান্য অফিসার প্রবেশ করতে পারেন, তল্লাশি, আটক, জব্দ করতে পারেন। 21 ধারা প্রকাশ্য স্থানে যানবাহনে ক্ষমতাপ্রাপ্ত অফিসার গ্রেপ্তার, তল্লাশি, জব্দ করতে পারেন। 22 ধারা হলো এই আইনের অধীনে অপরাধের গ্রেপ্তার, আটক, তল্লাশি ফৌজদারি কার্যবিধি আইনের অধীনে পরিচালিত হবে। 23 হলো বিনা পরোয়ানায় তল্লাশি। 24 ধারা হলো দেহ পরীক্ষা। হ্যাঁ, দেহ পরীক্ষা না, শরীরের বিভিন্ন রক্ত, মলমূত্র, এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরীক্ষা করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গে লুকায়িত আছে কিনা। 25 হলো ঊর্ধ্বতন অফিসারকে রিপোর্ট দিতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 26 ধারা হলো বাজেয়াপ্তযোগ্য মাদকদ্রব্য। 27 হলো বাজেয়াপ্ত করার পদ্ধতি। 28 হলো বাজেয়াপ্ত মাদকদ্রব্য নিষ্পত্তির বিধান। 29 হলো আটক, গ্রেপ্তারকৃত ব্যক্তি, আটককৃত মালামাল সম্পর্কিত বিধান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 30 ধারা হলো, 30 ধারা কি? মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 30 মহাপরিচালকের তদন্তের ক্ষমতা। মহাপরিচালকের ভারপ্রাপ্ত কর্মকর্তার তদন্তের ক্ষমতা পাবেন। 31 হলো তদন্তের সময়সীমা। হাতে নাতে ধৃত হইলে 30 কার্য দিবস, না হলে 60 কার্য দিবস। আবার যদি গ্রেপ্তারও থাকে, পলাতকও থাকে, তবু 60 কার্য দিবস। এটা হলো 31-এর 1-এর ক খ গ। 2 হলো পরবর্তীতে এর সময় বাড়বে কত কার্য দিবস? 15 নাকি? 15 কার্য দিবস বাড়বে। 3-এ হলো 24 ঘন্টার ভিতর রিপোর্ট দিবে। 4-এ হলো নতুন তদন্তকারী কর্মকর্তা। নতুন তদন্তকারী কর্মকর্তা 4-এ গিয়া 4-এর কতে বলতেছে, প্রথমে হলো 15 কার্য দিবস, হাতে নাতে ধরতে না হলে 30 কার্য দিবস। 5-এ হলো 24 ঘন্টার ভিতরে রিপোর্ট। 6-এ হলো তাদের অদক্ষতা ও সদাচরণ হিসেবে কি হবে? গণ্য হবে, যদি 2 এবং 4 উপধারা নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত, তোমার আম্মু কাছে যাও, তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে না পারে। 32 ধারা হলো মাদকদ্রব্যের মহাপরিচালকের অনুরোধ ক্রমে তদন্ত হস্তান্তর। 33 ধারা হলো ব্যাংক হিসাব নিরীক্ষণ, নিষ্ক্রিয়করণ, তল্লাশি। মহাপরিচালক বা তদন্তকারী অফিসার যদি মনে করেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কোনো ব্যক্তি মাদকদ্রব্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জন করছে, তাহলে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ দমন আইন 2012 অনুসারে ব্যবস্থা গ্রহণ করা যাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 33-এর 1, 2 হলো সে সম্পৃক্ত অপরাধ মাদকদ্রব্য এবং অবৈধ দ্রব্যের ব্যবসার মাধ্যমে যে মুনাফা অর্জন করছে, এটা মানি লন্ডারিং এর 2-এর তালেবস্য সম্পৃক্ত অপরাধের সাথে মিলে যাবে। সেই কারণে তদন্তকারী কর্মকর্তা মানি লন্ডারিং এর তদন্তকারী কর্মকর্তা হিসেবে অভিহিত হবেন বা এই ক্ষমতা প্রয়োগ করবেন ও অগ্রসর হবেন। 3-এ হলো এর কারণ লিপিবদ্ধ করে, এক উপধারার কারণ লিপিবদ্ধ করে তার সম্পত্তি নিরীক্ষণ, নিষ্ক্রিয়ণ বা যাচাই বাছাই, ফ্রিজিং বা স্ক্রুটিনাইজিং করার জন্য কি করবেন? আদালত বরাবর তিনি আবেদন করবেন। 3, 4-এ হলো আবেদনের প্রেক্ষিতে শুনানির সুযোগ দিয়ে যদি সন্তুষ্টি মনে করেন, তাহলে এই ধরনের প্রার্থিত আদেশ তিনি প্রদান করতে পারবেন। পারবেন কি না? পারবেন।
এবং এটার একটা অনুলিপি ব্যাংক বা বীমা কোম্পানিকে প্রদান করবেন। পাঁচে হলো নির্দিষ্ট সময়ের ভিতরে তাদেরকে আবার কি করবেন, এই রিপোর্টটা বা প্রতিবেদনটা কি করবেন, প্রদান করবেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি তোমার বন্ধু ক্লাস শেষে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা। 33 পারবেন না? 34, বিক্রয় বন্ধক হস্তান্তর নিষিদ্ধ করার জন্য কি করবে, তদন্তকারী কর্মকর্তা আবেদন করবে। 34-এর 1, আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষকে শুনানির সুযোগ দিয়ে আদেশ প্রদান করতে পারবে। তবে প্রার্থিত সময় 3 মাসের ভিতরে তদন্ত সম্পন্ন করতে না পারলে 3 মাস পর্যন্ত দেওয়া যাবে। আর 3 হলো অভিযোগকারীর আবেদনের প্রেক্ষিতেও সম্পত্তি বিক্রয় বন্ধক হস্তান্তর নিষিদ্ধ করা যাবে। 34-এর 1, 2, 3। 35 হলো গোপন অভিযোগ নিয়ন্ত্রিত বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি সমঝোতা স্বাক্ষর করতে পারবে। 35-এর 1, 2 হলো যে সমস্ত ব্যক্তি অপরাধে জড়িত অথবা সন্দেহ বা তা উদ্যোগ গ্রহণ করছে অথবা যাদের বিরুদ্ধে অপরাধের কোনো কিছু প্রকাশ পাইয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে এই চুক্তির আওতায় আনা যাবে না। 3 হলো এই সময়টা কতদিনের জন্য হবে, অনধিক 3 মাসের জন্য হবে। 4 হলো এই চুক্তির অধীনে নিম্নলিখিত কার্যক্রমগুলো হতে পারে। কি কি কার্যক্রমগুলো হবে এই চুক্তির অধীনে, পারবেন? কোনো বাহনকে বাংলাদেশে প্রবেশ করার, বের হওয়ার, বাহনে মাদকদ্রব্য সংগ্রহ, সরবরাহ করার। 3 হলো বাহনে ক্ষেত্রবিশেষ তল্লাশি বা প্রবেশ করার। 4 হলো এখানে কোনো সংকেত বা ট্রেকিং ডিভাইস স্থাপন করার। 5 হলো কোনো ব্যক্তিকে মাদক সহ প্রবেশ বা বের হওয়ার ক্ষমতা দিতে পারবেন। আর 5 হলো যে নিয়ন্ত্রিত বিলির অধীনে যে শর্তে যে ব্যক্তি জড়িত আছে তাকে এই আইনের অধীনে কোনো অপরাধী করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, 36 ধারার যে চার্টের বিষয়টা আছে এটা নিয়ে খুব বেশি টেনশন হওয়ার কোনো কারণ নাই। এখানে একটা বিষয় মনে রাখবেন, আমাদের কনস্টেবল থেকে এএসআই পদে বা এএসআই থেকে সাব ইন্সপেক্টর পদে যে প্রশ্নগুলো এই জায়গাগুলো থাকে এগুলো টার্গেট করতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হলো ইয়াবা, গাঁজা। বুঝছেন কি বললাম? ইয়াবা, গাঁজা। মানে এটা হচ্ছে যদি এখানে 4, 5টা 6টা শব্দ মুখস্থ করে ফেলতে পারেন তাহলে ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, বিয়ার, এই মাদকগুলোই তো বেশি প্রচলিত, তাই না? এগুলো থেকেই করে। এবং সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে, বেশি ইয়ে থাকে আপনার নির্দিষ্ট করে দেখা যাচ্ছে যে ইয়াবার যে জায়গাগুলো আছে, যেমন গত বছরও কিন্তু 36-এর 1 আপনার প্রশ্ন হয়েছে 9-10 থেকে ইয়াবা সংক্রান্ত। ঠিক আছে। এখন মাদকদ্রব্য এই 36 দ্বারা এই চার্ট মুখস্থ করতে গিয়ে যদি আপনার টোটাল পড়ামুখ শেষ হয়ে যায়, যে আগের যা পড়া পড়ছিলাম আমার সবই শেষ, তাহলে কিন্তু আমার সমস্যা আছে। আবার যদি কেউ এরকম মনে করেন যে আমি এখানে মাদকদ্রব্যের বিভিন্ন হিরোইন, মরফিন, আফিম, ফেন্সিডিল, কোকেন, হিরোইন ইত্যাদি আসছে, আমি এত কিছু দিব না, আমি 36-এর 1 দিয়ে দিয়ে যাবো। কত দিব বোঝার চেষ্টা করো, কত দিব? 36-এর 1। আংশিক একটা অংশ হবে, পুরোপুরি কিন্তু হবে না। তাহলে শাস্তিগুলো সব কততে এগুলা, বহন, পরিবহন, আমদানি, অর্থাৎ মাদকদ্রব্য আইনের ওই কত ধারার বিধান অমান্য করলে, 9 এবং 10। 36-এর 1 আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হলো যদি কোনো ব্যক্তি কি করে, দেখেন নিম্নের সারণীর দ্বিতীয় কলামে উল্লেখিত, তাহলে দ্বিতীয় কলাম, এখানে কলামটা তিনটি, সারণীর 3টা কলাম আছে। প্রথম কলামে ক্রমিক নাম্বার, আর দ্বিতীয় কলামে বলা আছে উল্লেখিত কোনো মাদকদ্রব্য, অর্থাৎ মাদকদ্রব্যটার নাম কি সম্পর্কে 9, 10 দ্বারা কোনো বিধান লঙ্ঘন করে, তাহলে সারণীর 3 নম্বর কলামে তাকে কি দেওয়া হবে, দণ্ড দেওয়া হবে। অর্থাৎ 2 নম্বর কলামের বর্ণিত যে মাদকদ্রব্য আছে এগুলা সম্পর্কে যদি 9, 10 ধারার বিধান, 9, 10 ধারার কি বিধান, কয়েকটা বিধান বলেন তো ভাই। 9, 10 ধারার কয়েকটা বিধান বলেন। বিধান হলো উৎপাদন, চাষাবাদ, রূপান্তর, ক্রয়, বিক্রয়, বহন, পরিবহন, আমদানি, রপ্তানি, গুদামজাতকরণ, সংরক্ষণ, প্রদর্শন, তারপরে হলো আপনার পান, সেবন, প্রয়োগ, ব্যবহার, ব্যবসা বাণিজ্য করা, পৃষ্ঠপোষকতা করা, ওষুধে ব্যবহার করা। আছে কিনা 9, 10-এর এই বিধানগুলা? আছে না? এই 36-এর 1টা কি 9-এর জন্য না 10-এর জন্য নাকি দুইটার জন্যই সঠিক? দুইটার জন্যই। অ্যালকোহল ব্যতীত যে মাদকদ্রব্য সংক্রান্ত বিধান 9 দ্বারা, অ্যালকোহল সংক্রান্ত যে মাদকদ্রব্যের বিধান 10 দ্বারা, এই দুইটা সংক্রান্ত বিধান যদি কেউ অমান্য করে তাহলে তার শাস্তি হবে মাদকদ্রব্য আইনে 36-এর 1। 36-এর 1-এ বলতেছে এই আইনের 9 এবং 10 ধারার কোনো বিধানগুলা যদি কেউ অমান্য করে তাহলে তার শাস্তি হবে মাদকদ্রব্য আইনে 36-এর 1। এখন তো আপনার জন্য 9, 10-এর সব বিধানই মনে আছে। এখন যদি আপনাকে বলা হয়, দেখি বলেন, যে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য যেমন একটা কি, গাঁজা, গাঁজা,
অ্যালকোহল ব্যতীত অন্য মাদক দ্রব্য। তাহলে এটা কোনো ব্যক্তি সেবন করতেছে, বোঝার চেষ্টা করেন, সেবন করতেছে, তাহলে মাদকদ্রব্য আইনের নয়ের কোন অংশের বিধান অমান্য করছে বলেন তো? সেবন করতেছে, নয়ের কোন অংশের বিধান? নয়ের একের গয়ের বিধান। কিসের? নয়ের একের গ। বুঝছেন? বুঝাইতে পারছি? তাহলে তাদের জন্য সুবিধা হবে যারা 9%। এখন ক্লাসে সুবিধাটা নিতে পারবেন না, ক্লাস শেষে যখন মূল বইয়ের সাথে মিলাবেন তখন দেখবেন পানির মতো সহজ এই জায়গাটা। বুঝছেন? তারাই বেনিফিটটা গ্রহণ করতে পারবে। আর যারা নয়ের ওইটা, এখন যদি কেউ আপনাকে বলা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি মাদকদ্রব্য আইনের নয়ের একের কয়ের বিধান অমান্য করছে, তাহলে আপনি বুঝবেন না যে কয়ের বিধান অমান্য করছে কি? কোনো মাদকদ্রব্য কি করছে? পরিবহন করছে, আমদানি করছে বা রপ্তানি করছে, এরকম না বিষয়টা? এটা যে কোনো মাদকদ্রব্য হইতে পারে। তাহলে এইখানে প্রথম সারণীর প্রথম অংশ হলো ক্রমিক, দ্বিতীয় সারণীতে হলো অপরাধের দ্রব্যের নাম, আর তৃতীয় সারণীতে হলো কি? দণ্ডের পরিমাণ। এখন এই সবগুলো আপনার মুখস্থ করার কোনো দরকার নাই। এখন যদি 36-এর এই একের তাইকে শুরু করে একদম টোটাল যা আছে এখানে মাদকদ্রব্য আইনের এই পুরা চার্টের 34-এর ক খ গ সবগুলো মুখস্থ করে ফেলেন, এটার জন্য যে আপনি একবারে খুব বেশি প্রস্তুতি হয়ে যাবে এরকমও কিন্তু না। তো বুদ্ধিমানের কাজ হলো যে এখানে আমাদের সাধারণত প্রচলিত যে মাদকদ্রব্যগুলো নিয়ে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসে এই মর্মে চার্টের এই 5-7টা অংশ আমরা পড়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? যদি মনে করেন যে আমি বইয়ের সাথে মিলাই বুঝতেছি না, তাহলে প্রয়োজনে মুখস্থ, তাহলে প্রয়োজনে কি? মুখস্থ করে ফেলবো, তাহলে আপনি ইয়াবা আসলেও বুঝতে পারবেন, তাহলে গাঁজা আসলেও বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা আলোচনা শুরু করলে বোঝা যাবে যে জায়গাটা আসলে অনেক সহজ। খুব বেশি না, অল্প কয়টা মাদক দ্রব্য নিয়ে আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, মাদকদ্রব্য আইনের 6, এখানে এই মূল বই আছে না সবার কাছে? মূল বই তো সবার কাছে আছে নাকি? আচ্ছা, যদি মূল বই না থাকে, যাদের কাছে আমার গাইড বই আছে, তারা আপনার এটার পৃষ্ঠা নম্বর 976-এ চলে যান, চকটা দেওয়া আছে এখানেও, এখান থেকে আপনি নিতে পারেন। যাদের কাছে আমার গাইড বই আছে তারা 976 পৃষ্ঠায় চলে যান, এখান থেকে আপনি খুব সহজে পড়তে পারবেন। ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ মো। আচ্ছা, 2 মিনিট, আপনি এটা বের করেন প্লিজ, গ্যাসটা আসছে দরজায়। আচ্ছা, তাহলে একদম সংক্ষেপে আমরা পড়বো এই জায়গাটা, হ্যাঁ, এরপরে কিন্তু আমাদের আরো পড়া আছে অনেক। তাহলে এইখানে একটু যে বিষয়গুলো আছে, আমরা কয়েকটা মাদক দ্রব্য নিয়ে, যেমন আফিম, তারপরে হেরোইন, কোকেন, ইয়াবা, তারপরে ফেন্সিডিল, হ্যাঁ, এগুলো আমাদের কমন না মাদক দ্রব্যগুলো? এগুলো বিষয়ে আমরা একটু আলোচনা করবো, সাধারণত এগুলোর ভিতরে প্রশ্ন সাধারণত থাকবে। এখানে যে আপনার ওই যে আফিম যেটা আছে, আফিম ওটা বাদ আপাতত, এটা পরে আমি একসাথে অ্যাডজাস্ট করে দিব। আফিমের আলোচনা আমরা এখন করব না। আমরা এই কোকেন এবং হিরোইনের আলোচনাটা করব। যেটা মাদকদ্রব্য আইনের আলোচনার, যদি আপনি এখানে মূল বইগুলো রাখেন এক পাশে, তাহলে যেটার আলোচনা 7 এবং 8। 7 এবং কত? 7 এবং, অর্থাৎ তফসিলের ক শ্রেণীর
এবং তফসিলের আপনার এই ক শ্রেণীর মাদক দ্রব্যের ক্ষেত্রে দুইটা অন্তর্ভুক্ত, 7 এবং 8, যেগুলো কোকিন, হিরোইন, এগুলো সম্পর্কিত আলোচনা। হেরোইন নাম তো শুনছেন নাকি? হেরোইন, এটা কিরকম দেখছেন কেউ? এটা কিরকম? লিকুইড লিকুইড নাকি? লিকুইড হেরোইন পাউডারের মতো কি? পাউডারের মতো, আমাদের রেশনের আটা ময়দার মতো এরকম দেখতে অনেকটা, তাই না? আচ্ছা, তাহলে এই এই কোকেন বা হিরোইন এই সংক্রান্ত অপরাধগুলো যদি খুব সহজে বুঝে ফেলবেন, আপনারা দেখেন যে আসলে বলেন এত সহজ, তাহলে আপনি এটার বেনিফিট কি? আপনি এসআই হবেন, আপনার সাথে সাব ইন্সপেক্টর মাদক দ্রব্য ধরছে, আপনার কাউরে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে না। আপনি বিশ্বাস করবেন না যে প্রতি মাসে যে কয়টা ফোন আমি পাই, যে এত পিসি আবার ধরছি, মামলা কত দাঁড়াই দিব, অনেক সাব ইন্সপেক্টর জানে না, বুঝছেন? অনেক সাব ইন্সপেক্টর বলতে পারে না যে এটা তো এত ভাই, এতটুকু এত লিটার ফেন্সিডিল পাইছি, এত বোতল ফেন্সিডিল পাইছি, কত দাঁড়ায় মামলা দিব। মানে প্রতি মাসে না হলে এরকম 30-40টা ফোন আমি পাই, বিশ্বাস করবেন আপনি এরকম। এমন আছে একদিনে 3-4টা ফোনও আসে, এর মাদক দ্রব্য ধরার পরে এরকম ফোন আসে। আপনারা অনেকে পান যারা আইন পড়তেছেন না, তাদেরকে দেখবেন জানে যে তো পরে এরা জিজ্ঞেস করলে কি করতে পারবে, বলতে পারবে। এই জন্য এটা আপনার জানা থাকলে কি আছে, লাভ আছে, লাভ হবে এটা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের হিরোইন এবং কোকেন এই দুইটা সম্পর্কিত আমরা এখানে 7 এবং 8-এর আলোচনা করব। তাহলে 7-এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আমাদের দ্বারা আলোচনা কত এখন? 36। কত দ্বারা পড়তেছি? 36। 36-এর কত? 1। 36-এর 1। একের আবার এই 7 এবং 8, 7-এর আলোচনাটা হবে টোটালটা কি নিয়ে জানেন? বহন, পরিবহন, স্থানান্তর, আমদানি রপ্তানি, অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9-এর 1-এর ক-এর লঙ্ঘন। 7 মানে কি? 9-এর 1-এর, যাদের কাছে মূল বই খোলা আছে মূল বই বের করেন, আর যাদের কাছে 4টা আছে, আমার গাইড বইয়ের 4টা আছে, তাদের কাছে 4টা বের করেন, দুই দিকে থাকান, খুব সহজে বোঝার জন্য। মানে খালি মুখস্থ করতে বলতেছি না আমি, আমি বলতেছি মুখস্থ করা প্লাস বুঝে নেওয়া। তাহলে এইখানে 7 নম্বরের আপনার দ্বিতীয় কলামে কি বলছে? 9-এর 1-এর ক লঙ্ঘন। 9-এর 1-এর ক লঙ্ঘন মানে কি হবে? ক্রয় বিক্রয় হবে, নাকি বহন, পরিবহন, আমদানি রপ্তানি হবে? বহন, পরিবহন, আমদানি রপ্তানি হবে। 9-এর 1-এর ক লঙ্ঘন, ঠিক আছে। তারপর হচ্ছে ওইখানে কি পরিমাণটা কতটুক, যদি আপনার 5 মিলিলিটার, 5 মিলিলিটার, আপনার 5 গ্রাম, মিলিলিটার মানে গ্রাম, 5 গ্রামের নিচে হয়, কিসের পরিমাণ? হিরোইন বা কোকেনের। অর্থাৎ 5 গ্রামের নিচে যদি হিরোইন হয়, কারো কাছে পাওয়া যায়, কি অবস্থায়? বহন, পরিবহন, আমদানি রপ্তানি, তাহলে তার শাস্তি হবে 36-এর 1-এর 7-এর, 36-এর 1-এর 7-এর কত? ক। আর যদি কারো কাছে পাওয়া যায় 5 থেকে 25 গ্রাম, তাহলে 36-এর 1-এর 7-এর খ। আর যদি 25 গ্রামের ঊর্ধ্বে হয়, তাহলে 36-এর 1-এর 7-এর গ। শাস্তির পরিমাণগুলো কিন্তু ক, খ, গতে। তাহলে কতে হলো 5 গ্রামের নিচে 5 থেকে 25 গ্রাম খ, 25 গ্রামের ঊর্ধ্বে হলে হিরোইন বা কোকেন, 7-এর 1-এর গ। কি এটা? ক্রয় বিক্রয়? না না, কি? বহন, পরিবহন, আমদানি রপ্তানি। এখন এটা আপনাকে বুঝতে হবে। এখন এক ব্যক্তি বহন করতেছে, গাড়িতে নিয়ে যাচ্ছে, তাহলে আপনি কি যে হিরোইন পাচ্ছেন গাড়িতে, তাহলে কি ক্রয় বিক্রয়ের জায়গায় দিতে পারবেন, না বহন পরিবহনের জায়গায় দিতে হবে? মামলা দিতে হবে সাথে। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আপনাকে। তাহলে 9-এর 1-এর ক খোঁজ আমি বলছিলাম যে ভালো করে বুঝেন। এখন বুঝছেন 9-এর 1-এর ক কর গুরুত্ব কি? 9-এর 1-এর ক মানে আপনি বুঝে ফেলছেন বহন, পরিবহন, আমদানি, রপ্তানি, উৎপাদন, চাষাবাদ ইত্যাদি। আর 9-এর 1-এর খ মানে ক্রয় বিক্রয়, দখল, গ্রহণ, অর্পণ, প্রেরণ, হস্তান্তর ইত্যাদি। আর এই ক, খ, গ কেন বলতেছি? পরিমাণের জন্য এবং দণ্ডের জন্য। পরিমাণ কম হলে দণ্ড কম, পরিমাণ বেশি হলে দণ্ডের পরিমাণ কি? বেশি। তাহলে 36-এর 1-এর যে 7, এটা আমাদের আলোচনা কি নিয়ে? কোকেন, হেরোইন নিয়ে। কি? 7-এর আলোচনা বহন, পরিবহন, আমদানি রপ্তানি। 5 গ্রামের নিচে হলে, আমি কিন্তু বলবো আপনাকে দিয়া, 5 গ্রামের নিচে হলে 7-এর ক, 36-এর 1-এর 7-এর ক। 5 থেকে 25 গ্রামের মাঝে হলে খ, 25 গ্রামের ঊর্ধ্বে হলে, তাহলে কারো কাছে 100 গ্রাম হেরোইন যদি আপনি পান, বিদেশ থেকে দেশে নিয়ে আসতেছে, তাহলে এটাকে কি নাম বলে? আমদানি। তাহলে মামলা হবে তার কত? মাদক দ্রব্য নিয়ন্ত্রণের 36-এর 1-এর 7-এর গ। যদি 20 গ্রাম হিরোইন কারো কাছে পান, কি অবস্থায়? বহন করে নিয়ে যাচ্ছে, মামলা হবে 36-এর 1-এর 7-এর
খ 2 গ্রাম হেরোইন পাইছেন, মামলা হবে 36 এর 1 এর 7 এর ক। এখন এটা বহন পরিবহন আমদানি রপ্তানি পাচ্ছেন না, কোথায় ধরছেন? ক্রয় করতেছে, বিক্রয় করতেছে, কারো ঘরের ভিতরে পাইছেন, কারো দখলে পাইছেন, কেউ হস্তান্তর করতেছে, এরকম অবস্থার ভিতরে ধরে ফেলছেন। তাহলে শাস্তি হবে 36 এর 1 এর 8। 5 গ্রামের নিচে হইলে 7, 5 গ্রাম থেকে 25 গ্রামের ভিতরে হইলে 8-8 এর ক, 5 গ্রাম থেকে 25 গ্রামের ভিতরে হইলে 8-এর খ, আর 25 গ্রামের যদি ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে হবে 8-এর গ। বুঝছেন? 25 গ্রামের ঊর্ধ্বে হইলে 8-এর গ। তাহলে 7 এবং 8-এর পার্থক্যটা কোথায়? 7 হলো 9-এর 1-এর ক এর বিধান লঙ্ঘন, আর 8 হলো 9-এর 1-এর খ-এর বিধান লঙ্ঘন। খ মানে কি? ক্রয়, বিক্রয়, তারপরে ছিল কি আপনার কারো সংরক্ষণে রাখা, তাই না, কারো দখলে রাখা, ইত্যাদি। এখন পরীক্ষার প্রশ্ন আসছে, আপনি এক ব্যক্তির দেহ তল্লাশি করছেন, দেহ তল্লাশি করে তার কাছে 30 গ্রাম হেরোইন পাইছেন, তাহলে আপনি কি 7-এ যাবেন না 8-এ যাবেন? বলেন, 7-এ যাবেন না 8-এ যাবেন? হ্যাঁ, তার দখলে পাওয়া গেছে। এটা কোথায় পাওয়া গেছে? তার দখলে পাওয়া গেছে। তাহলে 8। পরিমাণ যদি 30 গ্রামের বেশি হয় তাহলে 8-এর গ, যদি 25 গ্রামের নিচে হয়, 5 গ্রামের উপরে হয়, তাহলে 8-এর খ, যদি পরিমাণ 5 গ্রামের নিচে হয় তাহলে 8-এর ক। দেখছেন পার্থক্যটা কোথায়? তাহলে 9-10 কি কাজে লাগছে কিনা? হ্যাঁ লাগছে। যাদের গভীরে বোঝার ইচ্ছা ছিল তাদের কিন্তু ঠিক এই জায়গাগুলো কি করবে, কাজে লাগবে। এখন আপনাকে একজন বলছে হিরোইন পাইছে, ভাই মামলা কত দাঁড়াই দিব? এখন যদি আপনি চালাক হয়ে থাকেন, জ্ঞানী হয়ে থাকেন, তাহলে কি আন্তাজি 7 বলবেন, আন্তাজি 8 বলবেন? তাহলে আপনি বলবেন হেরোইন যে পাইছেন কিভাবে পাইছেন, বহন পরিবহন আমদানি রপ্তানিতে পাইছেন নাকি ক্রয় বিক্রয়ে পাইছেন? বলবে স্যার ক্রয় বিক্রয় করতেছে তখন পাইছি। হ্যাঁ, কতটুক পাইছেন? স্যার 20 গ্রাম। দেন 36-এর 1-এর 8-এর খ। কত গ্রাম পাইছেন? স্যার 500 গ্রাম। দেন 36-এর 1-এর 8-এর গ। সহজ না? সহজ কিন্তু। আগামীকালকে গিয়ে আরো সহজ লাগবে ইনশাল্লাহ। তাহলে আমরা হিরোইনের মামলা দিতে পারবো এখন ইনশাল্লাহ। কুকেন পাইলে, হিরোইন পাইলে, হ্যাঁ, তাহলে কুকেন, হিরোইন, মরফিন এগুলো যদি পাই, পরে একটা তফসিল পড়াবো। প্রশ্ন যখন পড়াই তফসিল ক, খ, গ শ্রেণীর কোনগুলা মাদক দ্রব্য, তফসিলের কিছু মাদক দ্রব্য সম্পর্কে ধারণা দিব, তখন প্রশ্ন আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনার তফসিলের ধারণা নেওয়ার দরকার নাই। তাহলে আমরা এখন মরফিন, হেরোইন, কোকেন এগুলোর মামলা দিতে পারবো কিনা? দিতে পারবো। বহন পরিবহন হলে কত দ্বারা খুঁজবো? 7। আর ক্রয় বিক্রয় হলে দ্বারা খুঁজবো কত? 8। এখন আমাদের দেশে সবচেয়ে যে মাদক দ্রব্যটা বেশি চলে এটার নাম কি? ইয়াবা। কি? ইয়াবা। এটার জন্য দ্বারা হবে 9, 10। যদি বহন পরিবহন আমদানি রপ্তানি সংক্রান্ত ইয়াবা হয় তাহলে মামলা হবে 36-এর 1-এর কততে? 9-এ। আর যদি ক্রয় বিক্রয়, দখল, গ্রহণ, অর্পণ, হস্তান্তর সংক্রান্ত হয় তাহলে মামলা হবে কততে? 10-এ। মামলা কততে হবে? 10-এ হবে। তাহলে ইয়াবার জন্য কয়টা বরাদ্দ? 36-এর 1-এর 9, 36-এর 1-এর 10। 9 মানে মাদকদ্রব্য আইনের 9-এর 1-এর ক ধারার বিধান অমান্য করা, দেখেন বলা আছে এখানে। আর 10 মানে 9-এর 1-এর খ এর বিধান অমান্য করা। বই খুলে রাখছেন না সবাই? দুইটা বই খুলেন সহজে বোঝার জন্য, ঠিক আছে? এটা শুধু মুখস্থ করা এরকম বিষয় না, বুঝে ফেলার একটা বিষয়। মুখস্থ করলে হয়তো আপনার পরীক্ষার প্রয়োজন পর্যন্ত থাকবে, কিন্তু যদি বইয়ের সাথে মিলায় বুঝে ফেলতে পারেন তাহলে এটা আপনার সারা জীবনই কাজে লাগবে, যতদিন আইন এটা বহাল আছে ততদিন। এরপরে আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 9, 10। এখন আপনার পরিমাণ দেখতে হবে না? কি দেখতে হবে? পরিমাণ। তাহলে 9-এর 1-এর ক, 36-এর 1-এর 9 মানে কি বলেন? মাদকদ্রব্য সংক্রান্ত, ইয়াবা সংক্রান্ত। ইয়াবা কি, 9 কি বহন পরিবহন আমদানি রপ্তানির জন্য নাকি ক্রয় বিক্রয়, দখল, হস্তান্তরের জন্য? উত্তর হলো 9-এর 1-এর কর বিধান মানে বহন পরিবহন আমদানি রপ্তানির জন্য। তাহলে কারো কাছে যদি আপনার মাদকদ্রব্যের পরিমাণ কতটুক পান, 100 গ্রাম অথবা মিলিমিটার হইলে, অর্থাৎ এখানে পরিমাণ হলো 100 গ্রাম সমান সমান, যদি 100 গ্রাম ইয়াবার হিসাব করা হয় তাহলে এটা গণনার সংখ্যায় আসে 1000 পিস। কত পিস? 1000 পিস। তাহলে যদিও বা বইয়ের ভাষায় গ্রাম মিলিলিটারের হিসাব, কিন্তু বাস্তবিকভাবে আমরা এটাকে সংখ্যা হিসেবে কি করা হয়? মামলার ক্ষেত্রে সংখ্যার জায়গাটাকে কি দেওয়া হয়? প্রাধান্য দেওয়া হয়। তাহলে 100 গ্রাম যদি পাওয়া যায় তাহলে 100 গ্রামকে আমরা ভাগ করবো 1000 পিস। কত পিস?
1000 পিস। বুঝছেন এই সংখ্যাটা? এই সমীকরণটা বুঝছেন আব্দুল্লাহ মামুন ভাই পটুয়াখালী? যদি 100 গ্রাম ইয়াবার কথা বলা হয়, তাহলে তার পরিমাণ কত হাজার পিস হবে? 1000 পিস হবে। তাহলে আমরা হাজার দিয়েও পড়তে পারি, গ্রাম দিয়েও পড়তে পারি। তাহলে এই সংখ্যাটা মনে রাখবেন, 100 গ্রাম সমান সমান কয় হাজার পিস ইয়াবা? 1000 পিস ইয়াবা। 200 গ্রাম সমান সমান 2000 পিস ইয়াবা। এক, ঠিক আছে। 1000 গ্রাম সমান সমান 1000 গ্রাম সমান সমান 10,000 পিস ইয়াবা, তাই না? তার মানে 10,000 পিস ইয়াবা সমান সমান 1 কেজি। 10,000 ইয়াবার পিস এক জায়গায় রাখলে ওজন হবে কতটুক? পরিমাণ করলে 1 কেজি প্লাস মাইনাস, মানে এটার এটা সমীকরণ, এটা দাঁড়ায় আর কি। এটা মনে রাখবেন। আচ্ছা, মনে না রাখলেও চলবে। তাহলে এখন আমরা কারো কাছে ইয়াবা পাইছি 1000 পিসের নিচে, 100 গ্রামের নিচে। কিভাবে? বহন পরিবহনে, আমদানি রপ্তানিতে মামলা দিব 9-এর ক। কারো কাছে পাইছি 1000 পিস থেকে 2000 পিসের ভিতরে, তাহলে মামলা দিব 9-এর খ। কারো কাছে পাইছি 2000 পিসের উপরে, ঊর্ধ্বে, এটা 10,000 হইতে পারে, 20,000 হইতে পারে, তাহলে মামলা দিব 36-এর 1-এর 9-এর গতে। বুঝছেন? এখন আপনাকে বলছে ভাই ইয়াবা পাইছি, হ্যাঁ মামলা দিব কত দ্বারা একটু বলেন। হ্যাঁ 9 দ্বারা, 9 দ্বারা। বলেন আপনার উত্তর কি সঠিক, যৌক্তিক হয়েছে? আপনাকে আগে জানতে হবে যে ইয়াবা যে পাইছেন কি অবস্থায়, এটা কি বহন পরিবহন অবস্থায় পাইছেন, আমদানি রপ্তানির ক্ষেত্রে পাইছেন, নাকি এই ইয়াবাটা কেউ ক্রয় বিক্রয় করতেছে এই অবস্থায় পাইছেন, নাকি সেবন করতেছে এই অবস্থায় পাইছেন? তাহলে সেবনের জন্য আবার আলাদা দ্বারা, ক্রয় বিক্রয়ের জন্য আলাদা দ্বারা, বহন পরিবহনের জন্য আলাদা দ্বারা। ঠিক আছে? আমার কথা কি শুনে শোনা যাচ্ছে? হ্যাঁ রুল ভাই, শুনতে পাচ্ছেন তো কথা? শোনা যায় না? এই কথা শুনতে কোনো অসুবিধা হচ্ছে কি? শহীদুল ভাই, পুলিশের করার কথা শোনা যায় আমার? শোনা যায় ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, বলেন একটু একজনে যে হাত উঠে। আমি তো আপনাদের থেকে তাকাই আছি। আচ্ছা, তাহলে 36-এর 1-এর 9-এর জায়গাটা হলো বহন পরিবহন আমদানি রপ্তানি। আর বহন পরিবহন আমদানি রপ্তানি মানে কত দ্বারা বিধান অমান্য করা? ওই যে মাদকদ্রব্য আইনের 9-এর 1-এর ক। আর 9-এর 1-এর খ মানে ক্রয় বিক্রয় দখল প্রেরণ হস্তান্তর সংক্রান্ত বিধান অমান্য করা। ওইখানে তো বলছিল করা যাবে না, তাই না? এখন আমরা শাস্তিগুলা পড়তেছি। তাহলে ওইখানে আপনি পড়ে আসছেন করা যাবে না, আমি করবো আমার মন চাইছে, তার মানে আপনার কি আছে? শাস্তি আছে। তাহলে ই আবার যদি 1,000-এর পিসের নিচে হয় শাস্তি হবে কততে? 9-এর ক। 1,000 থেকে 2,000 পিসের ভিতরে হলে শাস্তি হবে 9-এর খ। 2,000 পিসের উপরে হইলে শাস্তি হবে 9-এর গ। কিসের ক্ষেত্রে? বহন পরিবহন আমদানি রপ্তানির ক্ষেত্রে। এখন আসে নিয়ে আবার কারো দখলে পাওয়া গেছে, কেউ ক্রয় করতেছে, কেউ বিক্রয় করতেছে, এই অবস্থায় পাইছেন। যদি কারো কাছে 2,000 পিসের নিম্নে হয়, কয়শো গ্রাম, 200 গ্রাম বা 2,000 পিসের নিচে হয়, তাহলে তার শাস্তি হবে 10-এর ক। যদি 2,000 পিস থেকে 4,000 পিসের মধ্যে হয়, তাহলে সেই ক্ষেত্রে 2,000 থেকে 4,000 পিসের মধ্যে হয়, তাহলে 9-এর খ। যদি 4,000 পিসের উপরে হয়, তাহলে হবে, সরি 10, 10-এর, এখন আমরা 10 পড়বো কিন্তু, 10-এর গ। তাহলে 9 এবং 10-এর আবার পার্থক্যটা কি? 9 হলো বহন পরিবহন আমদানি রপ্তানি, আর 10 হলো ক্রয় বিক্রয় দখল প্রেরণ অর্পণ হস্তান্তর সংক্রান্ত বিধান। তাহলে এখানে একটা পার্থক্য আছে, কিন্তু পরিমাণেরও পার্থক্য আছে। 9-এর জায়গায় হলো কতে হলো 1,000-এর নিচে, কতে হলো 1,000 থেকে 2,000-এর ভিতরে, গতে হলো 2,000 পিসের উপরে। আর 10-এ হলো কি প্রথমটাই 2,000 পিসের নিচে, এরপরে 2,000 থেকে 4,000 পিসের ভিতরে ইয়াবা কারো কাছে পাইছেন, তাহলে তার হলো 10-এর খ। 4,000 পিসের উপরে 20,000 পিস ইয়াবা পাইছেন, কারো কাছে 20,000 পিস ইয়াবা পাইছেন, কখন? তার তল্লাশি করে। তল্লাশি করে যদি 20,000 পিস ইয়াবা পান, মামলা দিবেন কত দ্বারাই? 36-এর 1-এর 10-এর গতে। আর যদি তল্লাশি এমন ভাবে করেন সে বহন পরিবহন করে নিয়ে যাচ্ছে, তখন তখন কিন্তু আবার 36-এর 1-এর 9-এর গতে। বুঝাইতে পারছি? আপনাকে দেখতে হবে এটা কি বহন পরিবহন অবস্থায়, নাকি আমদানি রপ্তানি অবস্থায়, নাকি ক্রয় বিক্রয় অবস্থায়। এখন এক জায়গায় গিয়া পাইছেন, কোনো বাড়িতে তল্লাশি করে গিয়ে ইয়াবা পাইছেন কত পিস? কোনো বাড়িতে তল্লাশি করে ইয়াবা পিস পাইছেন 3600। বলেন কত ধারায় মামলা দিবেন? কোনো বাড়িতে তল্লাশি করে 3600 পিস ইয়াবা পাইছেন, কত ধারায় মামলা দিবেন বলেন?
মামলা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-1-10 খ। 10 খ, কারণ 4000 পিসের নিচে। কোনো যানবাহন তল্লাশি করে এখানে ইয়াবা পাইছেন 1500 পিস। যানবাহন তল্লাশি করে 1500 পিস তল্লাশি পাইছেন যানবাহনের সিটের নিচে। তার মানে এটা কি? এটা বহন করে নিয়ে যাচ্ছে কিন্তু, তাই না? তাহলে মামলা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 36-1-9 খ। 9 কত? খ। এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে কিন্তু। তাহলে নর্মালি 9 ক, ক, গ কি 1000 পিসের নিচে, খ হলো 1000 থেকে 2000-এর ভিতরে, 2000-এর উপরে হলো গ। এরপরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 36-1-10 কতে হলো কি 2000-এর নিচে, খতে হলো 2000 থেকে 4000-এর ভিতরে, গতে হলো 4000 পিসের কি উপরে। এই চলে গেল আমাদের ইয়াবা সংক্রান্ত। এরপরে পড়বো আমরা ফেন্সিডিল। কি পড়বো? ফেন্সিডিল সংক্রান্ত বিধান হলো 13 এবং 14। মূল বইয়ের কলাম নাম্বার 13 এবং 14-তে চলে যান। কত? 13 এবং 14। 13 মানে হলো ফেন্সিডিল সংক্রান্ত কি বহন পরিবহন আমদানি রপ্তানি সংক্রান্ত বিধান। আর আর 14 হলো এগুলো ক্রয় বিক্রয় সংরক্ষণ সংক্রান্ত বিধান। অর্থাৎ 13 হলো 36-1-9 ক এর বিধান অমান্য, আর 14 হলো 36-1-9 খ এর বিধান অমান্য। কাছাকাছি না কথাগুলা? ওই যে মিলে মিলে না দুইটা, পাশাপাশি কিন্তু মিল রেখেই করছে। এখন আসেন পরিমাণগত বিষয়। তাহলে আমরা হিরোইন কোকেন মরফিনের জন্য ধারা কত পড়বো? বলেন 7 এবং 8। আর ইয়াবার জন্য ধারা কত পড়বো? 36-1-9 এবং 10। আর ফেন্সিডিলের জন্য ধারা কত পড়বো? 13 এবং 14। 13 এবং 14। 13টা কি? 13টা হলো কি বহন পরিবহন আমদানি রপ্তানি। আর 14 হলো ক্রয় বিক্রয় দখল হস্তান্তর ইত্যাদি। আচ্ছা, তাহলে এখন আসেন পরিমাণ। পরিমাণ হলো যদি কারো কাছে ফেন্সিডিল 500 ml মানে হাফ লিটারের নিচে পাওয়া যায়। কি অবস্থায়? বহন পরিবহন অবস্থায় হাফ লিটারের নিচে। ধরেন একটা বোতলে আছে কতটুক? 100 ml। তাহলে 4টা বোতল পাইছেন। কয়টা বোতল? বহন পরিবহন করতেছে 4টা বোতল পাইছেন, তার মানে 500 ml বা হাফ লিটারের, আধা কেজির বা আধা সেরের নিচে। তাহলে মামলা হবে কত? 13 ক। আর যদি কারো কাছে পরিমাণটা এরকম পান 500 ml থেকে মানে হাফ লিটার থেকে 5 লিটারের ভিতরে, ধরেন আপনার 10টা ফেন্সিডিলের বোতল পাইছেন বা 20টা পাইছেন প্রত্যেকটা 100 ml এর, তাহলে কতটুকু হবে? 2 কেজি হবে। 5 লিটার কিন্তু হয় নাই, তাই না? তার মানে হাফ লিটার থেকে 5 লিটারের ভিতরে যদি হয় তাহলে মামলা হবে 36-1-13 খ। আর 5 লিটারের উপরে যদি কারো কাছে পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে হবে 36-1-13 গ। ঠিক সেম 14 গুলো এইভাবেই। তবে কি সংক্রান্ত? ক্রয় বিক্রয় সংক্রান্ত। কি সংক্রান্ত? ক্রয়। তাহলে আপনারা মিলান তো এখন, যে ফেন্সিডিল কারো কাছে ক্রয় বিক্রয় করতেছে 500 ml এর নিচে, তাহলে মামলা হবে কত দাঁড়ায়? 36-1-14 ক। 500 ml থেকে 5 লিটারের ভিতরে 36-1-14 খ। আবার যদি বিক্রি করতেছে কত লিটার? 500 লিটার ফেন্সিডিল পাইছেন, ক্রয় বিক্রয় করতেছে, যা ধরে ফেলছেন, টাকা পয়সা লেনদেন করতেছে, বিক্রি করতেছে, তাহলে মামলা হবে কত দাঁড়ায়? 36-1-14 গ। বুঝছেন বিষয়টা? একটা থিম আছে না, সূত্রটা মিল আছে না? হ্যাঁ, মিলাইতে পারলে কিন্তু কি খুবই সহজ, মিলাই মিলাই ফেলা যায়। তো ফেন্সিডিলের জন্য দ্বারা কত হচ্ছে? 13-14। এখন বলছে ভাই ফেন্সিডিল পাইছি, কি দ্বারাই মামলা দিব? আপনি বলেন কি দ্বারাই মামলা দিবেন? এই ফেন্সিডিল পাইছে, আপনার একজন ফোন করছে, মামলা কত দ্বারাই দিবেন? আপনি কি এক কথাই বলবেন নাকি আগে জিজ্ঞেস করবেন যে কিভাবে পাইছেন? আচ্ছা, আপনি জিজ্ঞেস করছেন, আপনাকে বলছে ভাই এই মায়ানমারের সীমান্তে দিয়ে নিয়ে বাংলাদেশে ঢুকতেছিল, ওই সময় ধরে ফেলছে। তাহলে বলবেন তাহলে দ্বারা দ্বারা নির্ধারণ হয়েছে কিনা? দ্বারা নির্ধারণ হয়ে গেছে। কত হয়েছে? 13। 13। এখন পরে জিজ্ঞেস করবেন পরিমাণ কতটুকু? বলতেছে 50 বোতল। তাহলে বলছে বোতল ঠিক আছে, কতটুকু করে আছে প্রতি বোতলে? বলতেছে প্রতি বোতলে আছে 1 লিটার করে। প্রতিটা বোতলে আছে কত করে?
ধরেন বলতেছে 1 লিটার করে, তাহলে কত লিটার হয়েছে? 50 লিটার। তাহলে মামলা হবে কততে বলেন এখন? 36-এর 1-এর 13-এর গ, 13-এর কত গ, বুঝাইতে পারছি বিষয়টা? 5 লিটারের উপর থেকে হইলেই গতে চলে যাবে। এই হচ্ছে হিসাব। হয়তো আজকে প্রথম দিন একটু একটু আনিজি লাগতেই পারে, কিন্তু আবার একটু রিভিশন হয়ে গেলে দেখবেন এটা একদম হালকা হয়ে গেছে ইনশাল্লাহ। ঠিক আছে, পারবেন, অনেকে পারবেন এগুলো ইনশাল্লাহ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলে গেল কত দ্বারা এখন? 14। এখন আসেন এই যে আমরা তো যেগুলো পড়ছি, হেরোইন, মরফিন, কোকেন, আফিম, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো যদি কেউ সেবন করে, তাহলে সবগুলোর জন্য সেবনের শাস্তি 36-এর 1-এর কত? 16। 36-এর 1-এর 16 দ্বারা। কি কিসের বিধান? ওই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ 9-এর 1-এর দফা গ, 2-এর দফা গ। দেখছেন? 2-এর দফা, ওই যে কি বলছে, 1-এর গতে কি বলছে? সেবন প্রয়োগ ব্যবহার। 9-এর 1-এর গ পড়ছেন না? 9-এর 2-এর গ কি বলছে? সেবন প্রয়োগ ব্যবহার। কি সংক্রান্ত? ওই যে তফসিলের ক শ্রেণীর মাদকদ্রব্য সম্পর্কে। তার মানে যদি কোনো ব্যক্তি আপনার ইয়াবা বলেন, কোকেন, হিরোইন, ফেন্সিডিল, মরফিন, আফিম, মেথাডন যা আছে, এগুলো যদি তাকে সেবনরত অবস্থায়, পানরত অবস্থায় পান, তাহলে তার শাস্তি হবে মাদকদ্রব্য আইনের 36-এর 1-এর 16 দ্বারা। 36-এর 1-এর 16 শাস্তির পরিমাণ কি? কম। তাহলে এগুলোর জন্য ব্যবসা করা ভালো না খাওয়া ভালো? কোনটা ভালো? খাওয়া ভালো নাকি? একটাও ভালো না। কিন্তু শাস্তি কম কোনটা? যারা সেবী, যারা মাদক সেবী, এদের শাস্তি কিন্তু কম। কিন্তু যারা বিজনেস করে, ব্যবসা করে, এদের শাস্তি কিন্তু বেশি। এদের শাস্তির পরিমাণ শুধু বেশি না, অনেক বেশি, মৃত্যুদণ্ড পর্যন্ত আছে। নাকি নাই? নাই। এই যে মাদকদ্রব্য ইয়াবা যে পড়ছেন একটু আগে, কত? 9 এবং 10। আপনি এগুলো গতে গিয়া দেখেন, মৃত্যুদণ্ড। উপরের গতে গিয়া দেখেন, পরিমাণ বেশি হইলে কি আছে? তার মানে কারো কাছে যদি 5,000 পিস ইয়াবা পান, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড হইতে পারে। কারো কাছে যদি 4,000 পিস উপরে ইয়াবা পান, তার মৃত্যুদণ্ড হইতে পারে। কারো কাছে যদি আপনার 2,000 পিস থেকে 4,000 আপনার কি বলে, কারো কাছে যদি 2,000 পিসের উপরে কোনো আপনার ইয়াবা পান, পরিবহন করতে, আমদানি রপ্তানি করতেছে, তার শাস্তি কি হইতে পারে? মৃত্যুদণ্ড হতে পারে। তাহলে মাদক দ্রব্যের জন্য বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মৃত্যুদণ্ড হয়েছে কিনা আমার জানা নাই। যে মাদক দ্রব্যের ব্যবসা করতেছে, তার শাস্তি আদালত মৃত্যুদণ্ড দিয়ে দিছে, আমরা এখন পর্যন্ত এরকম পাই নাই। আপনারা কি দেখছেন কিনা আমার জানা নাই। ঠিক আছে, তবে দেওয়া উচিত। তবে আইন যেহেতু করছে, এগুলো বাস্তবায়ন করা উচিত। একটা দেশ ধ্বংস করে দেওয়ার জন্য এই মাদক দ্রব্যই যথেষ্ট। কি? এই মাদক দ্রব্যই যথেষ্ট। আচ্ছা, এরপরে আসেন। তাহলে এই যে এতক্ষণ যেগুলা পড়লাম, ব্যবসা বাণিজ্য, এগুলা যদি কেউ সেবন করে, তাহলে শাস্তি কত? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 1-এর 16। এখন আমরা চলে যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গাঁজা। কি নিয়া? গাঁজা সংক্রান্ত আলোচনা আছে না আমাদের দেশে এটা? হ্যাঁ, আছে, প্রচুর পরিমাণ আছে। ঠিক আছে, কিন্তু আপনি চিনেন না আর কি। আপনি চিনেন না, মানে চিনেন কিন্তু সে যে গাঁজা খায় আপনি জানেন না। বুঝছেন? এমন লোক দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন যে এই লোকটাও গাঁজা খায়। ঠিক আছে, এরকম একটা অবস্থা। মাদকদ্রব্য আইনের 36-এর 1-এর গাঁজা সম্পর্কিত আমরা আলোচনা করব। 18 এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 19 এবং 36-এর 1-এর, সব কিন্তু 36-এর 1। ভাই, সব কি? সব কিন্তু 36-এর 1-এর আলোচনায় আমাদের চলতেছে। 2, 3, 4, 5, 6 আমরা এখনো আসি নাই। তাহলে একটা উপধারা পড়তে আমাদের এত সময় লাগতেছে, তাও শেষ করতে পারতেছি না। তার মানে এটা গুরুত্বপূর্ণ। এখন আসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের 36-এর 1-এর 18। 36-এর 1-এর 18 বলতেছে, দেখেন, 9-এর উপধারা 1-এর দফা ক লঙ্ঘন। তার মানে কি? ওই যে উৎপাদন, চাষাবাদ, তাই না? উৎপাদন কি? চাষাবাদ। তাহলে এখন আসেন উৎপাদন চাষাবাদ নিয়ে কি বিষয়। তাহলে গাঁজা চাষ করা যাবে না। তাহলে 36-এর 1-এর 18 বলতেছে, যদি গাঁজা গাছের সংখ্যা 50-টির উপরে হয়, মানে 49, মানে কি 50-এর নিচে নয়, 50টার উপরে যদি কেউ গাঁজা গাছ চাষ করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 18। গাছের সংখ্যা অনূর্ধ্ব 50টি হলে, অনূর্ধ্ব 50, সরি, গাছের সংখ্যা যদি অনূর্ধ্ব 50, মানে 50টির নিচে গাঁজা গাছ যদি কেউ চাষ করে, কারো বাড়িতে দেখছেন যে গাঁজা গাছ চাষ করছে, বাসার ছাদের উপরে 40টা গাছ, তাহলে মামলা হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে 36-এর 1-এর 18 ক। আর যদি গাছের সংখ্যা 50 থেকে শুরু করে 500টির ভিতরে থাকে, তাহলে 36-এর 1-এর 18 খ। আর যদি কারো বাড়িতে বা কোনো বাগানে
গাজার গাছ হাজার হাজার থাকে, কোনো হিসাব নাই, বেহিসাবি, 500-র উপরে, তাহলে মামলা হবে 36-এর 1-18 গ। যদি বলে আমি তো পরিবেশ রক্ষা করার জন্য গাছ লাগাইছি, আসলে রেহাই পাবে? হ্যাঁ, পরিবেশ রক্ষা করার জন্য আরো বহুত গাছ আছে লাগানোর মতো। তাহলে গাছ গাছ যদি 50টার নিচে হয়, 36-এর 1-18 ক। আর যদি 50 থেকে 500টির ভিতরে গাছ কেউ চাষ করে, রোপণ করে, চাষাবাদ করে, 18-র খ। আর যদি 500-র উপরে গাছ হয়, 36-এর 1-18 গ। তাহলে বলতেছেন যে গাঁজা তো পাইছি না, গাঁজা গাছ পাইছি, আরে গাছ দেয়, এটা তো কোনো সমস্যা নাই। এটা তো মনে হয় পাতাটা শুকাইতে হয়, তাই না? শুকানোর পরে গিয়া এটাকে কি করতে হয়, প্রসেস করে এভাবে যেভাবে হোক এটাকে আপনার সেবন করতে হয়, তাই না? এখন তো গাছ তো জীবন্ত গাছ, সবুজ। যদি বলি এই গাছ আমি এখন কি করবো, অপরাধ হবে কি না? তাহলে গাছের জন্য শাস্তি আছে। 50টার নিচে গাছ থাকলে 18-র ক, 50টা থেকে 500টির ভিতরে হইলে 18-র খ। আর যদি গাছের সংখ্যা 500-এর উপর হয়, তাহলে 18-র কত, গ। এখন চাষ চলে গেছে। এখন আমরা কি পড়বো? এখন পড়বো আমরা গাঁজা কারো দখলে যদি পাওয়া যায়, ধারা কত, 19, 9-এর 1-এর খ এর বিধান লঙ্ঘন। তার মানে যদি কোনো ব্যক্তি গাঁজা কি করে, ক্রয় করে, বিক্রয় করে, যদি কোনো ব্যক্তি গাঁজা কি করে, গাঁজা ক্রয়, মানে 36-এর 1-এর 9-এর খ এর বিধান মানে কি, 36-এর 1-এর 9-এর খ মানে কি, ক্রয়, বিক্রয়, সংরক্ষণ, তাই না, গুদামজাতকরণ। হ্যাঁ, হ্যাঁ, এইগুলা সংক্রান্ত যদি কোনো বিধান অমান্য করে বা কারো দখলে পাওয়া যায়, তাহলে শাস্তির বিধান হবে মাদকদ্রব্য আইনের 36-এর 1-এর 19-এর ক, খ, গ। এটা সবচেয়ে বেশি মামলা হয় বাংলাদেশে। 36-এর 1-এর 19-এর ক, খ, গ। তাহলে পরিমাণ কতটুকু হইতে হবে? যদি কারো কাছে গাঁজার পরিমাণ 5 কেজির নিচে পাওয়া যায়, মামলা হবে 36-এর 1-এর 19-এর ক। যদি 5 কেজি থেকে 15 কেজির ভিতরে পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হবে 36-এর 1-এর 19-এর খ। যদি 15 কেজির উপরে হয়, মামলা হবে 36-এর 1-এর 19-এর গ। তাহলে গাঁজা যদি কারো কাছে পাওয়া যায়, কি অবস্থায়? এই যে ক্রয় করতেছে, বিক্রয় করতেছে, কারো দখলে পাওয়া গেছে, কারো সংরক্ষণে আছে, তাহলে ইত্যাদি সংক্রান্ত যদি কোনো বিধান অমান্য করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি মাদকদ্রব্য আইনের 36-এর 1-এর কত দ্বারা, 19 দ্বারা। কি কি পারবো? তাহলে 5 কেজির নিচে হলে 19-এর ক, 5 কেজি থেকে 15 কেজির ভিতরে হলে 19-এর খ, এর 15 কেজি থেকে উপরে যদি হয়ে থাকে, তাহলে 36-এর 1-এর 19-এর গ। সহজ না? খুব কঠিন? খুবই কঠিন? না, খুব কঠিন না, ঠিক আছে। আসলে নিতে পারলে খুব সহজ। আর যদি কেউ গাঁজা সেবন করে, তাহলে তার শাস্তি মাদকদ্রব্য আইনের 36-এর 1-এর 21। 36-এর 1-এর কত, 21। যদি সে গাঁজা সেবন করে, কি, ওই যে মাদকদ্রব্য আইনের কত দ্বারা, 9-এর 1-এর গ দ্বারা, 9-এর দফা 2-এর গ দ্বারা, অর্থাৎ সেবন প্রয়োগ ব্যবহার সংক্রান্ত বিধান। সেবন করার শাস্তি 36-এর 1-এর। তাহলে হিরোইন যদি ইয়াবা সেবন করে, হিরোইন সেবন করে, তার শাস্তি 36-এর 1-এর 16। আর যদি গাঁজা সেবন করে, তার শাস্তি হলো 36-এর 1-এর 21। 36-এর 1-এর কত, 21। আবার যদি কোনো ব্যক্তি কি সেবন করে, মদ, ওয়াশ, তাই না, বিয়ার, এগুলো যদি সেবন করে, তাহলে তার শাস্তি 36-এর 1-এর কত, 25। 36-এর 1-এর, তাহলে সেবনের জন্য আলাদা আলাদা বিধান। হেরোইন, মরফিন, আফিম, কোকেনা, ফেন্সিডিল, এইগুলো সেবনের জন্য 36-এর 1-এর 16। আর গাঁজা সেবনের জন্য 36-এর 1-এর 21। আর বিয়ার, মদ, যেগুলো আছে, তাই না, হ্যাঁ, আরো কি কি নাম আছে যেগুলো যাই বলেন, হ্যাঁ, এইগুলা যদি কেউ সেবন করে, হ্যাঁ, ওয়েন ইত্যাদি যেগুলো আর কি, অ্যালকোহল, এগুলো সেবন করার শাস্তি হলো 36-এর 1-এর কত, 25। এরপরে আসেন, একটা জিনিস রয়ে গেছে যেটা, যেটা আমাদের দেশে খুব পাওয়া যায়, এই যে মদ, তারপরে হলো ওয়াশ, বিয়ার, তাই না, তারপরে স্পিরিট, এই যে ইত্যাদি যেগুলো আছে, এইগুলা সংক্রান্ত বিধান হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের কত দ্বারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের, আচ্ছা, আরেকটা বিষয় রয়ে গেছে এখানে, 10-এর ক দ্বারা, হ্যাঁ। আচ্ছা, তখন আমরা এখানে যে এই যে বিষয়টা পড়বো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আপনার এই সংক্রান্ত 23, 24, 25, এই তিনটা পর্ব হলো আমরা ওই যে যে বলছিলাম বিয়ার, তারপর হচ্ছে ওয়াইন, ওয়াশ,
মদ ইত্যাদি সম্পর্কিত পড়বো আমরা 23, 24, 25। যদি কারখানা বা ডিস্টিলারি স্থাপন করে, একটা পড়ছিলাম না, 36 এর 10 এর বিধান অমান্য করা যাবে না। কি করা যাবে না? বিয়ারি বা ডিস্টিলারি স্থাপন করা যাবে না। তাহলে যদি কেউ মদের কারখানা, বিয়ার, স্পিরিটের, ওয়াইনের কারখানা স্থাপন করে, বিয়ারি স্থাপন করে, তাহলে তার শাস্তি হবে মাদকদ্রব্য আইনে 36 এর 1 কত দ্বারা? 23। মাদকদ্রব্য আইনে 36 এর 1 কত? 23-এ তার শাস্তি হবে। ঠিক আছে, এটা তো প্রশ্ন বেশি একটা হবে না। তারপরে যদি কারখানা স্থাপন করে, 23। আর যদি কোনো ব্যক্তি এগুলা কি করে, আপনার 24-এ গিয়ে বলতেছে যে 10-এর 1 উপদ্বারা গ, ঘ, উম, তার মানে কি, বহন, পরিবহন, আমদানি রপ্তানি, ক্রয় বিক্রয় যেগুলো আছে, যদি এগুলা সংক্রান্ত বিধান অমান্য করে, কি সংক্রান্ত? মদ, তারপর হচ্ছে গিয়ে আপনার বিয়ার, হ্যাঁ, স্পিরিট, এগুলা সংক্রান্ত যদি কেউ বিধান অমান্য করে, তাহলে তার শাস্তি হবে 36-এর 1 কত? 24। যদি তার পরিমাণ 10 লিটারের নিচে হয়, তাহলে 36-এর 1 24-এর 10 লিটার থেকে 100 লিটারের ভিতরে হলে 24-এর আর যদি 100 লিটারের উপরে কারো কাছে মদ পাওয়া যায়, বিয়ার পাওয়া যায়, তাহলে হবে 24-এর বুঝছেন? তাহলে কত হবে? 24-এর আচ্ছা, আসসালামু আলাইকুম আব্বা। হ্যালো। আচ্ছা, আমি একটা সংক্ষেপে বলি, মানে অনেকটা একসাথে হয়ে যাচ্ছে তো একটু কষ্ট লাগতেছে আপনাদের, বুঝছি। এটা আসলে এরকম না যে আমি বললাম আপনি নিয়ে নিলেন। মাদকদ্রব্য আইনে আমরা পড়ছি কি নিয়ে? প্রথমে কোকেনা এবং হিরোইন, এগুলো নিয়ে। কত? 36-এর 1 7 এবং 8। 7 হলো বহন, পরিবহন, আমদানি রপ্তানি। 8-এ হলো ক্রয় বিক্রয়, হ্যাঁ, তারপরে দখল, হস্তান্তর ইত্যাদি। 36-এর 1 7-এর 36-এর 1 7 এবং 8 শাস্তির পরিমাণগুলা কি কি হবে? যদি কারো কাছে এইগুলা 5 গ্রামের নিচে পাওয়া যায়, তাহলে শাস্তি হবে 36-এর 1 7-এর বহন পরিবহনের ক্ষেত্রে। যদি কারো কাছে 5 গ্রাম থেকে 25 গ্রামের ভিতরে পাওয়া যায়, 7-এর 25 গ্রামের ঊর্ধ্বে পাওয়া গেলে 7-এর আর আমদানি ক্রয় বিক্রয় সংক্রান্ত হলো 8 9 10। 5 গ্রামের নিচে হলে 8-এর 5 থেকে 25 হলে 8-এর 25 গ্রামের ঊর্ধ্বে হলে 8-এর এরপরে হলো ইয়াবা, যদি বহন পরিবহন আমদানি রপ্তানি করে, 36-এর 1 9-এর যদি পরিমাণ 1000 পিসের নিচে হয়, 1000 পিস থেকে 2000 পিসের ভিতরে হলে 9-এর 2000 পিস থেকে উপরে হলে 9-এর আবার যদি এগুলা কেউ ক্রয় বিক্রয় সংক্রান্ত অপরাধ করে, তাহলে শাস্তি 36-এর 1 10। যদি 2000 পিসের নিচে হয়, 36-এর 1 10-এর 2000 থেকে 4000 পিসের ভিতরে হলে 10-এর 4000 পিসের উপরে হলে 10-এর তাই না? আচ্ছা, এরপরে আমরা পড়ছি কি, আবার পরে পড়ছি কি আমরা ফেন্সিডিল, দ্বারা কত? 13 এবং 14। 13 এবং 14। প্রথমটা হলো কি, বহন পরিবহন আমদানি রপ্তানি সংক্রান্ত অপরাধের বিধান। যদি কারো কাছে ফেন্সিডিল এরকম কতটুকুর নিচে পাওয়া যায়, 500 ml এর নিচে পাওয়া যায়, 36-এর 1 13 500 ml থেকে যদি 5 লিটারের ভিতরে, তাহলে 13 যদি 5 লিটারের উপরে হয়, 13 এরপরে হলো আপনার 14, কি সংক্রান্ত? ক্রয় বিক্রয় সংক্রান্ত। যদি 5 লিটারের নিচে 500 ml এর নিচে হয়, তাহলে 14-এর 500 ml থেকে 5 লিটারের ভিতরে হলে 14-এর 5 লিটারের উপরে হলে 14-এর গ। আর এই সবগুলা যদি কোনো ব্যক্তি সেবন প্রয়োগ ব্যবহার করে, তাহলে তার শাস্তি হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 1 16 ধারা। ধারা? 16 ধারা। এরপরে গাঁজা চাষ, 50টার নিচে গাছ যদি চাষ করে, 18-এর 36-এর 1 যদি 50টা থেকে 500টা গাছ থাকে, 18-এর আর যদি 500টার উপরে গাছ থাকে, 36-এর 1 18-এর এরপরে যদি গাঁজা কেউ সেবন প্রয়োগ ব্যবহার ইত্যাদি করতে থাকে, না, যদি কোনো ব্যক্তি গাঁজা আপনার ক্রয় বিক্রয় দখল প্রেরণ ইত্যাদি করে, তাহলে শাস্তি 36-এর 1 19। যদি কারো কাছে গাঁজার পরিমাণ কত? 5 কেজির নিচে হয়, 19-এর 5 কেজি থেকে 15 কেজির ভিতরে হলে 19-এর 15 কেজির উপরে হলে 19-এর আর যদি কেউ সেবন করে, 21। আর যদি কেউ আপনার 23 আপনার না নিলেও চলবে, 36-এর 1 24 এগুলো বিয়ার, ওয়াইন, মদ, স্পিরিট ইত্যাদি সংক্রান্ত যদি কোনো ব্যক্তি বিধানগুলো অমান্য করে, এটা আপনার ক্রয় বিক্রয় হইতে পারে, দখল, গ্রহণ, প্রেরণ, অর্পণ, হস্তান্তর সবই হইতে পারে। হ্যাঁ, যদি এগুলো বিধান অমান্য করে, যদি কারো কাছে এটার পরিমাণ কতটুকুর নিচে হয়, যদি 10 লিটারের নিচে হয়, 36-এর 1 24-এর আর যদি 10 লিটার থেকে
কত লিটার 100 লিটারের ভিতরে কারো কাছে পাওয়া যায়, বিয়ার পাওয়া যায় 24-এর খ, 100 লিটারের উপরে হলে 36-এর 1-এর 24-এর গ। পারবেন না ইনশাল্লাহ? এই কয়টা পারলে হবে আপাতত, পরে আস্তে আস্তে আরেক দুটো ঢুকাই দিব ইনশাল্লাহ। নতুন নতুন মাদকদ্রব্য যেগুলো আছে না, বর্তমানে আধুনিক যেগুলো আসতেছে, এগুলো এক দুইটা পরে দিয়ে দিব সাথে, দেবেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আগামী ক্লাসে কিন্তু এইগুলা থেকে প্রশ্ন করব। আজকে আমরা একটা উপধারাই পড়ছি 36-এর 1, আর বেশি পড়াবো না ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ অনেকে বের হয়ে যাচ্ছেন, খেলা দেখবে, আমি নিজে বুঝতেছি। হ্যাঁ, অনেকে আর আজকে ব্রাজিলটা হারানোর জন্য খুব চেষ্টা করতেছে, এই জন্য বের হয়ে যেতেছে খেলা দেখার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত।